জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 12 মাস। হঠাৎ 12 মাসের নাম কেন বলছি? মানে আমরা প্রত্যেকে এই মুহূর্তে যারা স্টুডিওয় রয়েছি, যারা আলোচনায় থাকবো, যারা সিএনএর পর্দায় হল্লাবোল দেখছেন, এই 12টা মাসের মধ্যে মূলত ঝট করে বা প্রথমে কোন মাসটা আমাদের মুখে বা মনে চলে আসে জানেন তো? প্রত্যেকে তার হয়তো বা জন্ম মাস। কেউ জানুয়ারি বলেন, কেউ ফেব্রুয়ারি, কেউ মার্চ, কেউ এপ্রিল, কেউ মে, কেউ জুন, কেউ জুলাই, কেউ অগস্ট, কেউ সেপ্টেম্বর, কেউ অক্টোবর, কেউ নভেম্বর, কেউ ডিসেম্বর। কিন্তু 2024 পেরিয়ে 2025-এর আজ জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ পেরিয়ে আমাদের প্রত্যেকের জন্ম মাস যাই হোক না কেন, এই 12 মাসের মধ্যে অর্থাৎ জানুয়ারি থেকে ডিসেম্বর আমাদের প্রত্যেকের মুখে, প্রত্যেক শান্তিপ্রিয় মানুষের মুখে, নাগরিক তাদের মুখে একটা মাস বারংবার আলোচিত হয়েছে। বুঝতে পারছেন? হ্যাঁ, আমি খেয়াল করালে বুঝতে পারবেন। 2024-এর জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত পেরিয়েছে, হয়তো মাস পেরিয়েছে, কখনো শীত, কখনো তীব্র দাবদাহ গরম, তার মধ্যে প্রাকৃতিক বিপর্যয়, ঘূর্ণিঝড়, বর্ষা। কিন্তু তারপর যে মাসটা এলো না, অগস্ট 2024, 12 মাস যার যার যে মাসে জন্ম তারিখ বা বিশেষ কোনো কারণে নির্দিষ্ট কোনো মাস 12 মাসের মধ্যে তার মুখে বারবার আলোচিত উল্লেখিত হলেও আমাদের প্রত্যেকের সব কিছু নির্বিশেষে অগস্ট 2024 নিয়ে বারবার আলোচিত হয়েছে। এপার বাংলায় 9 অগস্ট এক তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনা। আজ তার 5 মাস 9 দিন পার, 162 দিন পার। আজ সকাল থেকেও সেই অগস্ট 2024 নিয়েই মানুষের আলোচনা ছিল। তার কারণ কাদম্বিনীর ধর্ষণ খুনের ঘটনায় দোষী সাব্যস্ত, তার সাজা ঘোষণা কি হয় অগস্ট 2024 নিয়ে আলোচনা। কিন্তু এপার বাংলায় 9 অগস্টের আগেই ওপার বাংলায় 5ই অগস্ট 2024, 5 মাস 13 দিন, 166 দিন। এই 166 দিনে এপার বাংলা ওপার বাংলার সম্পর্ক, সংহতি, হৃদ্যতা সব কি 166-তে ছারখার? ধীরে ধীরে ক্রমশ বারংবার বাংলাদেশের কখনো গাজীপুর, কখনো সাতক্ষীরা, কখনো চট্টগ্রাম, কখনো কক্সবাজার, সনাতনীরা, সংখ্যালঘুরা, হিন্দুরা, কোথাও ইসকনে, কোথাও মন্দিরে হামলা, অত্যাচার, নিপীড়ন, আক্রমণ। তারপর ওপার বাংলার অভ্যন্তরের নানা কোলাহলের পর যখন একেবারে সীমান্তে এসে এপার বাংলা হোক বা এদেশের সীমান্তবর্তী কোনো এলাকা হোক, সেখানে আঁচ পড়ে, তাই 166 দিন পরেও আলোচনা হয় সেই অগস্ট 2024-এর যে ঘটনা ঘটেছিল। শেখ হাসিনা দেশ ছেড়েছিলেন 5ই অগস্ট এবং তারপর থেকে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠন, ইউনূসের দায়িত্ব নেওয়া, একের পর এক ঘটনা। সেই ঘটনার পরম্পরায় প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সপ্তাহ, প্রত্যেকটা মাস, বলতে গেলে প্রত্যেকটা ঘন্টা বাংলাদেশের পরিস্থিতি নিয়ে, ওপার বাংলার পরিস্থিতি নিয়ে এপার বাংলায় আলোচনা হয়েছে। উদ্বেগ বেড়েছে, উৎকণ্ঠা বেড়েছে, একই সঙ্গে দুশ্চিন্তা হয়েছে আক্রান্তদের কিভাবে উদ্ধার করা সম্ভব হয়। আজ হল্লাবোলের টেবিল থেকে আমি অভিজ্ঞ বসু বোঝার চেষ্টা করব, যখন সীমান্তবর্তী এলাকায় অনুপ্রবেশ থেকে শুরু করে একের পর এক জঙ্গি প্রবেশ, ওপারে জঙ্গি মুক্তি, আর যখন সীমান্তবর্তী এলাকায় এবার সরাসরি হামলার ঘটনা ঘটছে, তখন প্রশ্ন উঠছে আর কবে, আর কত, আর কিভাবে এই গোটা পরিস্থিতি নিয়ে একটা স্বাভাবিক ছন্দে আনা যায়? আদৌ কি আনা যাবে? অতিথিরা রয়েছেন হল্লাবোলের টেবিল থেকে। যুদ্ধের প্ররোচনা দিচ্ছেন ইউনূস, এই প্রশ্ন ক্রমশ জোরালো হচ্ছে। এর আগে অনেক হুমকি শাসানি, তারপর বারংবার একটা কথা খুব সামনে আসে, বারবার করে ভুল নিজের পায়েই কি মারছে কুড়ুল। তার কারণ এবার মালদার সুখদেবপুর এপার বাংলা সীমান্তবর্তী এলাকা, আর ওপার বাংলায় নবাবগঞ্জ, কিরণগঞ্জ এলাকা। সেখানে আজ এপারের, এদেশের, এ মাটির বাংলার ফসল তুলে নিয়ে যাওয়ার সময় যখন বাধাপ্রাপ্ত হয় বাংলাদেশিরা, দুষ্কৃতীরা, তখন তারা বোমাবাজি করে,
বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফের 2 জওয়ান জখম হয়েছে, তবুও ধৈর্য ধরেছে বিএসএফ। গোলাগুলি হয়নি, কিন্তু তাদের বোমাবাজিতে জখম হওয়ার ঘটনা। বারংবার হুমকি শাসানি আসে 18 কোটি, আমরা 140 কোটিকে শাসানি দিচ্ছে 18 কোটি, কিন্তু তারপর হচ্ছে আদতে কার ক্ষতি। মালদার সুখদেবপুরে কি ঘটলো আজ প্রথমেই দেখাই আপনাদের। ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতার লাগানো নিয়ে বেশ কিছুদিন ধরে চাপানুতর চলছে বিএসএফ এবং বিজিবির মধ্যে। গত বুধবার বেনাপোলে এই সংক্রান্ত একটা বৈঠকও হয়েছে দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর কমান্ডারদের মধ্যে। সূত্রের খবর, বৈঠকে পারস্পরিক বিশ্বাসযোগ্যতা এবং দ্বিপাক্ষিক সম্পর্ক দৃঢ় করার বার্তা দেওয়া হচ্ছে। তবে এরই মধ্যে শনিবার সকালে নতুন করে উত্তেজনা ছড়ালো মালদার বৈষ্ণবনগর থানা এলাকার সুখদেবপুরে। গ্রামবাসীদের অভিযোগ, সকালে কাঁটাতার পেরিয়ে সুখদেবপুরে ঢুকে ফসল নষ্ট করার চেষ্টা করছিল এক দল বাংলাদেশি। আমাদের জমি আছে, জমিতে যা যা গম কেটে চলে যাচ্ছে, আমাদের পুলিশ দেখছে করছে, তো আর বাঁধছে, আর পুলিশকে আরো লাঠিচার্জ করছে। ফসল আমাদের ভারতীয় লোকেরা সবাই, যারা আমাদের ইন্ডিয়ান জায়গা আছে ওগুলোতে ফসল মনে যে এখন যেমন গমের সিজন, ভুট্টার সিজন, এগুলো ওরা কেটে দিয়েছিল। ফলে আমাদের এখান থেকে গ্রামবাসীরা নিয়ে গেছিল বিএসএফকে দেখাতে। সেই পরবর্তী সময়ে ওরাই বরঞ্চ হামলা করে আমাদের বিএসএফের উপরে, দলবল নিয়ে গ্রামবাসী পুরো এলাকা নিয়ে পুরো অত্যাচার করেছে। বিএসএফের মাথা ব্যথা পাঠিয়েছে। আপনারা জবাব দিবেন? অবশ্যই দিব। জবাবের জন্য আমরা সবসময় তৈরি আছি। খবর পেয়ে বিএসএফ তাদের ধাওয়া করলে সেখান থেকে পালিয়ে যায় বাংলাদেশিরা। সীমান্তের ওপারে গিয়ে আমবাগানের আড়াল থেকে বাংলাদেশিরা পাথর, ইটপাটকেল, বোমাও ছুঁড়ে বলে অভিযোগ। পাথরের আঘাতে জখম হন 2 জন জওয়ান। আক্রমণকারীদের মদত দিয়েছিল বিজেপি বলে অভিযোগ গ্রামবাসীদের। প্রসঙ্গত, বাংলাদেশিদের হাতে লাঠি, রড ছাড়া হাঁসুয়ার মতো ধারালো অস্ত্রও দেখা গিয়েছে ভিডিও ফুটেজে। দেখছি যে ওপার থেকে প্রচণ্ড মানুষ আক্রমণ করেছে এই সাইডে, আমাদের বিএসএফের উপরে আক্রমণ চালাই, কিন্তু বিএসএফ দেখছে জনতা বলে কিছু করতে পারছে না। তখন আম জনতা, এদিককার সুখদুপুরের আম জনতা এবং আমাদের সবদুপুরের আম জনতা এসে তাদেরকে রুখে দাঁড়ায়, এবং রুখে দাঁড়াবার সময় একে অপরের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। কিন্তু ওদিক থেকে দেখছি বিজেপি ওদের যে বর্ডার গার্ড ফোর্স বিডিআর, ওরা তখন ওদের যে জনগণ তাদেরকে মদত দিচ্ছে, এবং ওখান থেকে ইট পাটকেল থেকে শুরু করে বোম অবধি সেখান থেকে ছোড়া হয়েছে, এবং কি হাঁসুয়া টাসুয়া যত যা আছে তারা আক্রমণ করে। জখম জওয়ানদের হাসপাতালে পাঠাতে বিএসএফকে মদত করেন গ্রামবাসীরা। বাংলাদেশিদের দিকে লাঠি, বাঁশ হাতে তেড়ে যান তারা। বিএসএফের পাশে থাকার বার্তা দিয়ে গ্রামবাসীদের দাবি, তারা প্রথমে ঝামেলা করতে যাননি। আমরা ঝগড়া করার উদ্দেশ্যে যাইনি, ওরা ঝগড়া করে সব পরিস্থিতি নিয়ে এসে হ্যাঁসুয়া লাঠি যে যা পড়ে পাথর টাথর নিয়ে এসে একজন আমাদের এখানকার মাথা ফেটে গেছে। আমরা বিএসএফ এর পাশে আছি, তো ওরা পাবলিককে সাপোর্ট করছে, বিজেপিরা ওরা মারছে, পাথর মারছে আমাদের বিএসএফকে আমাদের বিএসএফকে পাথর লেগে রক্তাক্ত হয়ে গেছে। পরে বিএসএফের বিশাল বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যেটা শুনলাম সেটা হচ্ছিল যে আমাদের ফেন্সিংয়ের ওপারে বোধহয় ইন্ডিয়ার ল্যান্ড আছে, যেখানে গম চাষ হয়েছে। সেই গম কাটার জন্য এখানকার লোক যখন যাচ্ছে, তখন ওখানেরও কিছু লোক চলে আসছে, এদের অনুপস্থিতিতে ওরা গম কেটে নিয়ে যাচ্ছে, যেরকম লোকাল বিপদে বাংলাদেশের যারা রয়েছে আর কি তারা। তো ন্যাচুরালি সেটা তো একটা ইন্টারন্যাশনাল ইস্যু। তো ঠিক আছে, এটা আমি জানলাম, কালকে মেম্বারদের ডেকেছি, ওদের সাথে কথাবার্তা বলে নিয়ে তারপরে যা করার করবো। প্রথমে কাঁটাতার দেওয়াকে কেন্দ্র করে সমস্যা সৃষ্টি করে বর্ডার গার্ড বাংলাদেশ। এরপর বাংলাদেশিরা এসে ভারতীয় ভূখণ্ডে ঢুকে ভারতের ফসল নষ্ট করে, ফসল কেটে নিয়ে যায়। দিনের পর দিন ধরে বর্ডার গার্ড বাংলাদেশের প্রত্যক্ষ মদতে এই কারবার চালাচ্ছে বাংলাদেশিরা, এবং তারা চায় না কোনোভাবেই কাঁটাতার দেওয়া হোক, কারণ এই নেক্সাস অর্থাৎ পাচারের নেক্সাসের সাথে সরাসরি যুক্ত রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। এবং এবার রুখে দাঁড়িয়েছে ভারতীয় গ্রামবাসীরা, পরিষ্কার জানিয়ে দিয়েছে বিএসএফ যখন কাঁটাতার দেবে তারা দাঁড়িয়ে যাবে, তারা আর নিজের জমির ফসল নষ্ট করতে দেবে না বাংলাদেশিদের। মালদা থেকে ক্যামেরা উদয় মণ্ডলের সাথে শোভক লাহিড়ী, ক্যালকাটা নিউজ। কিছু ছবি দেখাই আপনাদের, যে সুখদেবপুরে আজ কি ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছিল, যে ছবি সামনে এসেছে আপনাদের সামনে তুলে ধরি। যে ছবি আজ প্রশ্ন তুলছে কিভাবে সীমান্তে শান্তিপ্রিয় খেটে খাওয়া মানুষগুলোকে এভাবে তাদের উপর হামলা চালানো হচ্ছে। দেখুন এক এক করে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরবো। শুধুমাত্র কি মালদা সুখদেবপুর, এ বাংলার বিভিন্ন জেলা, বাংলাদেশের সীমান্তবর্তী জেলা, বিভিন্ন তথ্য আপনাদের সামনে ধরবো। তার আগে দেখাই যে ছবি আজ সুখদেবপুরে ঘটলো। এপারে মালদার সুখদেবপুর, মালদায় মহদীপুরে
বৃহত্তর স্থলবন্দর রয়েছে। আর সুখদেবপুর আর ওপারে চাপাই নবাবগঞ্জ কিরণগঞ্জ এলাকা। দেখুন বাংলাদেশ দেখেন তুমুল উত্তেজনা। সীমান্তে বাংলাদেশিদের দাপাদাপি ছবি আপনারা দেখছেন। সীমান্তবর্তী এলাকায় বোমাবাজি, দাপাদাপি। সেখানে যে ছবি আপনারা দেখছেন খুব স্বাভাবিকভাবে হয়তো রাজনৈতিক সংঘর্ষ, নির্বাচনের সময় হোক বা অন্য সময় গোষ্ঠী সংঘর্ষ, এলাকায় দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, একই এলাকার দুটো পক্ষের মধ্যে। কিন্তু একটা দেশ আর এক দেশের নাগরিকদের ওপর, একটা দেশের বাসিন্দারা সীমান্ত পেরিয়ে অন্য দেশের বাসিন্দাদের ওপর সেখানে ফসল লুট করতে এসে যখন বাধাপ্রাপ্ত হয় তখন এভাবে হামলা চালাচ্ছে। এরপর আর কত, আর কবে, আর এই ধৈর্যের সীমা ছাড়ানোর ক্ষেত্রে প্রশ্ন আরও থাকবে। কিন্তু এরপরেও যখন হুমকি দিচ্ছে সেখানকার পরিষদীয় নেতা, বিএনপি নেতা থেকে ছাত্র নেতা, হুমকি, শাসানি, ধমকি ভারতকে বারংবার, আজও তার বক্তব্য দেখুন একবার। আমাদের নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট, রংপুর অবহেলিত এলাকা। কিসের অবহেলিত? এই অঞ্চল সোনার খনিতে পরিপূর্ণ, সোনার খনিতে ভরপুর, কিন্তু আমরা এই সোনার খনিকে কাজে লাগাতে ব্যর্থ হয়েছি। এরা ফেরেশতা নয়, এরা মুনাফিক, ভণ্ড, প্রতারক। এই প্রতারকদের থেকে আমাদের এই অঞ্চলের মানুষকে সাবধান থাকতে হবে বন্ধুগণ, অন্যথায় আমার আপনার অধিকার কোনোদিন বাস্তবায়ন হবে না। না, আমি একই সঙ্গে এর সঙ্গে নুরুল হক ছাত্র নেতা, তাঁরও একটা বক্তব্য খুব গুরুত্বপূর্ণ। তার কারণ সেই বক্তব্য থেকেই অতিথিদের সঙ্গে আলাপ করাবো এবং প্রতিক্রিয়া নেবো, একটা বিস্তারিত বিষয় বোঝার চেষ্টা করব। নুরুল হক বাংলাদেশের ছাত্র নেতা কি বলছে দেখুন। একটা লাশ পড়লে ওপারে দুইটা লাশ ফালাতে হবে। এই দেশের 18 কোটি মানুষ, এই দেশের 1 ইঞ্চি জমিও ভারতকে দখল করতে দিবে না। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় বিএসএফ এর সাথে গোলাগুলি হয়েছে। আমাদের বিভিন্ন স্থানে আপনারা দেখেছেন সীমান্তে তারা কাটা তারের বেড়া দেওয়ার অপচেষ্টা করছে, শূন্য রেখা বরাবর এসে যাচ্ছে। আমাদের কিছু ভূমি দখলেরও পায়তারা করেছে, কারণ শেখ হাসিনা সরকার অনেক ক্ষেত্রে তাদেরকে সেই সুযোগ দিয়েছিল। আমাদের বিজেপি পরিষ্কারভাবে বলছি, সীমান্তবর্তী এলাকার মানুষকে, সরকারকে অনুরোধ জানাবো দ্রুত সময়ের মধ্যে সামরিক ট্রেনিং দিয়ে প্রয়োজনে বিজেপির সাথে তারাও কাজ করবে এই ভারতের দখলদারিত্ব এবং আধিপত্যবাদের বিরুদ্ধে। সেই ব্যবস্থা সরকারকে করতে হবে। নুরুল হকের এই বক্তব্যে একটা লাশ ফেললে দুটো লাশ ফেলা হবে, কে কার লাশ ফেলছে, কেনই বা এই কথা আসছে, তার পাশাপাশি আমার খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে সীমান্তে কাঁটা তারের বেড়া দেওয়ার অপচেষ্টা। সীমান্তে কাঁটা তারের বেড়া দেওয়া নাকি অপচেষ্টা। ভাগ্যিস উনি বলার মধ্যে বলে ফেলেননি যে ওপার বাংলার ফসল লুট করার জন্য আমাদের অপচেষ্টা, আমাদের এই চেষ্টাকে ব্যর্থ করা হয়েছে। বাংলার মাটিতে এসে ফসল লুট করে চলে যাবে, সেই চেষ্টা আজ বাধার মুখে পড়ে এই হুমকি শাসানি। এবং আরও বোঝার চেষ্টা করবো, আরও অনেকগুলো বিষয় সামনে আনবো হাল্লা বলের টেবিলে। আমি আলাপ করাই আমার সঙ্গে যারা রয়েছেন, আমার সঙ্গে এই টেবিল থেকে সরাসরি রয়েছেন আইনজীবী, তৃণমূল সমর্থক হিসেবে পরিচিত সুকন্যা ভট্টাচার্য, স্বাগত সুকন্যাদি। একই সঙ্গে ফাল্গুনী পাত্র, বিজেপি মুখপাত্র, ফাল্গুনীদি স্বাগত। একই সঙ্গে বাংলাদেশ থেকে সরাসরি শরীফুল ইসলাম খান, বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষক, সাংবাদিক। শরীফুল বাবু অত্যন্ত দীর্ঘদিন নিরপেক্ষতার সঙ্গে কথা বলেন, অভিজ্ঞতা তার দীর্ঘ, আজ বোঝার চেষ্টা করব। একই সঙ্গে আমার সঙ্গে রয়েছেন সমীর মিত্র, অবসরপ্রাপ্ত বিএসএফ কর্তা। সমীর বাবু স্বাগত আজকের এই আলোচনায়। এবং একই সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ দেবাশিস নন্দী। আমি প্রথমেই শরীফুল ইসলাম খানের কাছে যাব। শরীফুল সাহেব, 1, 2, 3, 4, 5 মাস তো অতিক্রান্ত হলো। এই অন্তর্বর্তী সরকার ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের কতটা উন্নতি বা অবনতি, কতটা উন্নয়ন বা অনুন্নয়ন, কতটা সুন্দরভাবে সোনার বাংলায় কতটা এগিয়ে চলেছেন আপনারা, কি মনে হচ্ছে?
ধন্যবাদ প্রিয় সঞ্চালককে। আমার এর আগে বেশ কয়েকবার সিএনএ টেলিভিশনে কথা বলার সুযোগ হয়েছে, তার জন্য কৃতজ্ঞ। কিন্তু পাশাপাশি অন্যান্য যারা আলোচকবৃন্দ থাকেন, তারা আমরা একে অপরের প্রতি সম্মান দেখিয়ে কথা বললে বলতে ভালো হয়। পূর্ণ সম্মান দেখানো হবে এবং দেখানো উচিত, তাই হবে। আমি আমার পক্ষ থেকে আমি মনে করি ভারতের যারা বাংলা ভাষাভাষী ভাই আছেন, হয়তোবা আমাদের মাঝে একটা সীমানা আছে, দুটো দেশ আলাদা, সার্বভৌমত্ব, কিন্তু তাদেরকে আমি ভাই মনে করি। এবং আমার দাদু একজন আসামে, এখন পর্যন্ত আমার দাদার 6 ভাই, এক ভাই আসামে ব্রিটিশ বিরোধী আন্দোলনে সে এখনো ওখানে গিয়ে সেটেল হয়ে গেছে। তো আমি কিন্তু ভারত না, কলকাতা, বিশেষ করে পশ্চিমবঙ্গকে কখনই আমার ভিন্ন দেশ বা বিদেশ মনে করি না। এটা আমার পরিবার, আমার বন্ধুরা জানে। শরীফুল সাহেব, যখন মানে আমি আপনার কথাই শুনবো, কিন্তু এই কথার প্রেক্ষিতে কথা আসে তো ডিবেট। কলকাতাকে আলাদা কিছু মনে করেন না, ভিন্ন, কিন্তু তাহলে কেন শরীফ, মেজর তারা কলকাতা দখল করার কথা বলেছিলেন? মানে যদি নিজেদেরই মনে করেন তাহলে দখল করার কি আছে? দেখুন, আপনাদের এরকম কথা, উল্টোপাল্টা কথা অনেকে বলে। শুভেন্দুও বলেছিল, ওই যে বিজেপি নেতা, যে 10 মিনিটের মধ্যে বাংলাদেশ দখল করে ফেলবে ঢাকা। আচ্ছা, এখানে কে বলছিল আমি জানি না, তার মানে মেজর শরীফ উল্টোপাল্টা বলেছেন, এটা আপনি স্বীকার করলেন। আমি বলি, শুনুন, আজকের যে ঘটনাটা হয়েছে সেটা হচ্ছে যে বাংলাদেশের সঙ্গে ভারতের যে দীর্ঘ সীমান্ত রেখা, সেখানে অনেক জায়গায় কোনো বেড়া ছিল না, মানে কোনো আপনার কাঁটাতারের বেড়া বলুন বা যে কোনো রকম কোনো বাধা ছিল না। তো আচ্ছা, বেশ বেশ, আমি আপনার কাছেই যাব। একেবারে প্রত্যেকটা মিনিট খুব গুরুত্বপূর্ণ, সেকেন্ড গুরুত্বপূর্ণ। আমি আপনাকে সঙ্গে রেখে একবার দর্শকদের উদ্দেশ্যে একটা তথ্য, অনেকেই জানেন হয়তো, কেউ যদি জানেন না তাহলে তার জন্য বলছি। ভারত আর বাংলাদেশের মধ্যে মোট 4156 কিলোমিটারের বেশি সীমানা। ভারত বাংলাদেশ দুই দেশের মধ্যে 4156 কিলোমিটারের বেশি সীমানা। তার মধ্যে সর্বাধিক হচ্ছে বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের 2217 কিলোমিটার। 2217 কিলোমিটার সীমানা পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের। একই সঙ্গে আসামের সঙ্গে 262, ত্রিপুরার সঙ্গে 856, মিজোরামের সঙ্গে 180 এবং মেঘালয়ের সঙ্গে 443 কিলোমিটার সীমানা। আর পশ্চিমবঙ্গ এপার বাংলার সঙ্গে ওপার বাংলার যে 2217 কিলোমিটার সীমানা, তার মধ্যে 800 কিলোমিটার সীমানা কাঁটাতারহীন। 800 কিলোমিটার সীমানা কাঁটাতারহীন। তার কারণ এই 2217 কিলোমিটারের মধ্যে 1849 কিলোমিটার স্থলভাগ, বাকিটা জলভাগ, আর তার মধ্যে 800 কিলোমিটার কাঁটাতারহীন। শরীফুল সাহেব, দেখুন, আমি একটু কথা বললে আমাকে একটু থামাবেন না প্লিজ। এখানে আমি অন্য একটা কথা দিয়ে শুরু করছি। গত 1 সপ্তাহ আগে কংগ্রেসের একজন নেতা বলেছেন, আমাদের যে সাবেক প্রধানমন্ত্রী, স্বঘোষিত প্রধানমন্ত্রী, যিনি এখন পালিয়ে ভারতে আছেন, উনি বলেছেন যে শেখ হাসিনা ভারতকে এত কিছু দিয়েছে, তাকে আমাদের উচিত আমৃত্যু ভারতে রেখে দেওয়া। এটা মন্তব্য করেছেন, আপনাদের বিভিন্ন গণমাধ্যমে এসছে। আমি বলতে চাই, আপনার তো প্রত্যেক কথায় আমার প্রশ্ন চলে আসছে। স্বঘোষিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাহলে 16টা বছর ধরে নির্বাচন হয়েছিল, সেই প্রহসন হয়েছিল নির্বাচনে বাংলাদেশে। জি জি, প্রহসন হয়েছিল, নির্বাচনের প্রহসন হয়েছিল বাংলাদেশে, এবং সেই প্রহসনের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ছিল ভারত। মানে 16 বছর ধরে নির্বাচন প্রহসন হয়েছিল, আর তারপর 5ই আগস্টের পর এখনো পর্যন্ত স্বঘোষিত নয়, আপনারাই ঠিক করেছেন হয়তো এই প্রধানমন্ত্রী বা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, প্রায় প্রধানমন্ত্রীর সমতুল্যই ধরবো, কারণ তিনিই দেশ চালাচ্ছেন। সেখানে নির্বাচন কেন চাইছেন না, একটা সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন? আমাকে একটা করে বলতে দিন, আমি এটা খুব 1-2 মিনিটের মধ্যে শেষ করছি। এইখানে গত 17 বছর শেখ হাসিনা ক্ষমতায় ছিল, তার আগে 5 বছর ছিল, তার আগে তার বাবা ছিল 3 বছর, মোট 26 বছর তারা ক্ষমতায় ছিল বাংলাদেশে। এই 26 বছরে এখনো আপনাদের 800 কিলোমিটার জায়গা আপনারা এখনো তাড়াতাড়ি বেড়া দিতে পারেননি। কিন্তু আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী একটি 0 পয়েন্ট থেকে 150 গজ দূরে আপনি কাঁটাতারের বেড়া দিতে পারবেন, সীমানা স্থাপন করতে পারবেন। কিন্তু আমরা দেখছি আবার সেই প্রশ্ন চলে আসছে। নুরুল হককে আপনি আমার কথা শুনুন আগে। শরীফুল সাহেব, নুরুল হক, আচ্ছা আমাকে আগে শেষ করতে দিন। হ্যাঁ, মানে আপনার কথাই শুনবো তো। নুরুল হক বলছেন, আপনি বলছেন 26 বছরে 800 কিলোমিটার কাঁটাতার দেওয়া যায়নি, আর নুরুল হক এখন বলছেন কাঁটা দেওয়ার অপচেষ্টা চলছে ভারতের তরফ থেকে। আপনাদের টেলিভিশনে আমি আসতে চাই না, আপনাদের টেলিভিশনে আমি কথা বলতে চাই না, আপনাদের এখানে আসতে চাই না, আমাকে কথা বলতে দিন। আপনি বলুন। এই 0 পয়েন্ট থেকে 150 গজ দূরে
আপনার সীমানা কাঁটাতারে বেড়া দেওয়ার মানে নিয়ম, আন্তর্জাতিক নিয়ম, কিন্তু সেই নিয়ম উপেক্ষা করে সম্পূর্ণ গায়ের জোরে ভারতের বিএসএফ বাংলাদেশে গত 1 মাস যাবৎ বিভিন্ন জায়গায় মাত্র 2 ফিট দূরে আপনার কাঁটাতারে বেড়া দিচ্ছে এবং তারা বিভিন্ন সময় বাংলাদেশের গ্রামবাসীকে আক্রমণ করছে, অনেক সময় বিজেপিকে হুমকি দামকি দিচ্ছে এবং আজকের যে ঘটনা বাংলাদেশের 5 জন গ্রামবাসী আহত হয়েছেন। ভারতের বিএসএফ সকাল থেকে পায়তারা করে তারা ইচ্ছা করে এই ধরনের একটি সাজানো একটি ঘটনা ঘটিয়েছে, যেটার দোষ এখন বাংলাদেশের উপর চাপানো হচ্ছে। আমার কথা হচ্ছে আপনাদের সীমানে আপনারা বেড়া দেবেন, আপনারা আন্তর্জাতিক নিয়মটা করুন, মেনে চলুন। আপনারা সেটা না করে 2 ফিট দূরে মাত্র আপনি যথেষ্ট ভিডিও ফুটেজ এবং ইমেজ আছে, আপনারা দেখুন তারা বোতল বাঁধছে সেখানে এইগুলো কাজটা তারা করছে। সীমান্ত হত্যা বন্ধ নেই বাংলাদেশে। শরীফুল সাহেব, বিএসএফ এর কারণে 5 জন বাংলাদেশি জখম হয়েছেন, আর এই বিএসএফ এর কারণেই কি বাংলাদেশের ভেতরে সনাতনীরা, হিন্দুরা, সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছেন? আর যারা জখম হয়েছেন যদি কোনোভাবে আপনি সেই জখমদের ছবি দেখাতে পারেন এই শোতে, বারংবার দাবি করে দেখাবো যে বাংলাদেশিরা আক্রান্ত হয়েছেন, দেখাবো আমরা, আপনি যদি দেখাতে পারেন। আমি বিএসএফ এর প্রাক্তন অবসরপ্রাপ্ত কর্তা সমীর মিত্রের কাছে যাই। শরীফুল সাহেব সঙ্গে থাকুন, আপনার কাছে আবার আসবো, আপনার কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমীরবাবু, বিএসএফ জোর করে চেষ্টা করে কাঁটাতার দিচ্ছে, বেড়া দেওয়ার চেষ্টা করছে, এই অভিযোগ। বিএসএফ এর হাতে আক্রান্ত বাংলাদেশিরা। আর 800 কিলোমিটার কেন কাঁটাতার দেওয়া গেল না হাসিনার 26 বছরের শাসনকালে, অর্থাৎ 3 দফায় 26 বছরের শাসনকালে? সমীরবাবু। প্রথমেই জানাই স্বাগত যিনি ওপার বাংলা থেকে এসেছেন, আর তার জ্ঞাতার্থে এটাও জানাই যে 1971-এর যুদ্ধে বাংলাদেশ স্বাধীনতায় আমারও সেখানে যোগদান করার সুযোগ হয়েছিল। ধন্যবাদ। দ্বিতীয়ত যেটা উনি যেটা বলছেন, দুটো শব্দ দুবারে দুরকম বললেন। অ্যাকর্ডিং টু ইন্দিরা মুজিব অ্যাক্ট, সেটা 150 গজ জিরো লাইন থেকে তার ভেতরে এমন কিছু করা যাবে না যেটাকে মনে হয় ডিফেন্সিভ পশ্চার, যে আমরা যুদ্ধের জন্য তৈরি হচ্ছি। তখন এখানে ডিসাইড করা হয়, কারণ এটা এই যে কাঁটাতারের বেড়া কনসেপ্টটা অনেক পুরনো, সেখানে গুলিগোলাও চলেছে ধুবড়ি এবং তার উল্টো দিকে যে জায়গাটা সেইখানে, এবং তার পরিপ্রেক্ষিতে একটা স্ট্রিমলাইন করা হয়েছিল কাঁটাতারে বেড়া কত দূর লাগবে, এবং সেটা 150 গজ জিরো লাইন থেকে তার পেছনে। এখন সেই জায়গায় আমাদের কাছে কোনো রিপোর্ট নেই যে কেউ 5 ফিট কি 5 গজ দূরে যেয়ে কাঁটাতার লাগাচ্ছে। তা করবে না। যদি কেউ বলে থাকেন তাহলে আমি তাকে অনুরোধ করব যে আবার দেখে আসুন। দ্বিতীয়ত যেটা হচ্ছে যে আপনারা অলরেডি ট্রেঞ্চ খোদা শুরু করে দিয়েছেন। ট্রেঞ্চটা বুঝবেন নিশ্চয়ই আমার ওপার বাংলার বন্ধু, যে প্রস্তুতি নেওয়া হচ্ছে ক্রলিং ট্রেঞ্চ, যে যার ভেতরে বসে থাকলে হয়তো যে সোজা গুলিগুলো এসে মাথায় লাগবে না, এবং তারা নিজেদের ওই ক্রল করে যেখানে উচিত করতে পারে। এগুলো হচ্ছে যুদ্ধের আগের প্রস্তুতি। আমরা কি তাহলে যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছি নাকি এটা কোনো রিহার্সাল আরও কিছুর জন্যে? তৃতীয়ত হচ্ছে যে 150 গজের মধ্যে যে জিরো লাইন পর্যন্ত সেখানে যে ফসল, সেই ফসলের কোনো অধিকার বাংলাদেশের নেই। সেই ফসল আমাদের যারা ওখানে জমির মালিক তারাই উপভোগ করবেন, এবং বেশ কয়েকটা গ্রাম আছে যাদের আমাদের রিলোকেট করার চেষ্টা চলছে, যারা কাঁটাতারের বেড়ার ওপারে রয়েছেন। আমরা চাইছি শান্তির পথে, যে আমরা আমাদের যা যা অধিকারের মধ্যে, নির্দেশের মধ্যে এবং নৈতিকতা এবং আইন না ভেনে আমাদের দিকে আমরা কাঁটাতারের বেড়া দেওয়া শুরু করেছি। 800 কিলোমিটার আছে, 800 কিলোমিটার লাগবে। আচ্ছা, আপনি বলুন আমার বন্ধু ওপারের, যে আপনি যদি বলেন যে আমরা যখন কাঁটাতারের বেড়া লাগালাম তখন কিন্তু এটা করা হয়েছিল যে আমরা ভেবেছিলাম যে যেহেতু আমাদের সীমান্তে যে ক্রাইমগুলো হয় সেইগুলো যাতে দুদেশেরই মানুষের জীবনটাকে অতিষ্ঠ না করে তোলে, সেই জন্যই এটা করা হয়েছিল। কারণ একটা অনুপ্রবেশ এবং অবৈধ প্রবেশ, ট্রাফিকিং, ইললিগাল মাইগ্রেশন অনেক কিছু হচ্ছিল, এবং সেটা আমরা চাইনি যে এই ধরনের কোনো আসুক, যেটা করবেন আমাদের এখানে।
এই যে 800 কিলোমিটার, অসুবিধাটা কিসের? এইবার একটা যদি কাঁটাতারে বেড়া হয়ে যায় তাহলে তো আপনাদের দিকটাও তো সিকিউর হয়ে যাচ্ছে, যে ক্রাইম বা ক্রিমিনালরা যাতায়াত করতে পারবে না আপনার দেশের মধ্যে। তাহলে কেন আমাদের বাধাটা কোথায় নৈতিকভাবে? খরচাপাতি তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দিচ্ছে, যেখানে পরবর্তীকালে আপনারা লাভবান হবেন। যে এই কাঁটাতারে বেড়া দিলে অন্ততপক্ষে যারা ওপারের ক্রিমিনাল তারা আমার দিকে আসতে পারবে না, আমাদের দিকে যে ক্রিমিনাল তারা ওদিকে যেতে পারবে না। এটা তো দুই পক্ষেরই উইন উইন সিচুয়েশন। সমীরবাবু, আপনারা সেখানে বাবর সহ যারা জঙ্গি বা যারা ক্রিমিনাল বলছেন, যাদের মুক্তি দেওয়া হয়েছে জেল থেকে, সেখানে বহু সেনার বিরুদ্ধে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে, কিন্তু জঙ্গি মুক্তি ঘটেছে। সেখানে ওপারের ক্রিমিনাল ওপারেই থাকবে আর এপারের ক্রিমিনাল ওপারে যেতে পারবে না। বাংলাদেশ কাঁটাতার চেয়ে এমন নিরাপত্তা সুনিশ্চিত কি আদৌ চাইবে? অবসরপ্রাপ্ত বিএসএফ কর্তা সমীর মিত্র রয়েছেন। সমীরবাবু, যে কথা বলছিলেন। হ্যাঁ, আমি যেটা বলছিলাম যে এইভাবে যদি আমরা কাঁটাতারের বেড়া না বানাই তাহলে আমি জানি না বাংলাদেশের সুবিধা অসুবিধা কি হবে। যেহেতু বাধা দিচ্ছে, বেশ বোঝা যাচ্ছে যে কাঁটাতারে বেড়া দিলে ওনাদের পক্ষে কষ্টকর হবে। সেই জন্যে আমরাও কিন্তু সেই জায়গাটায় একেবারে দৃঢ় প্রতিজ্ঞ যে আমরা কাঁটাতারের বেড়া দেব, সেটাকে আরও ফার্দার ইমপ্রুভ করব, এবং আমরা রাত্রে যাতে আমাদের দৃষ্টিশক্তি কোনোরকমভাবে ব্যাহত না হয়, আমরা বর্ডার ইলিউমিনেশন করব, যাতে কোনো দুষ্কৃতী এপার থেকে হোক আর ওপার থেকে হোক যদি অবৈধভাবে তারা যদি ঢুকতে চায় তাহলে তাদের যথাযোগ্য স্বাগত জানানো হবে। এই কথাটা একটুখানি মনে রাখবেন। আর যেটা হচ্ছে, এমন কিছু করবেন না যাতে আমরা কিংবা আপনারা, আমরা বলতে যখন আমি বলছি বিএসএফকে কিংবা আপনাদের বিজিবিকে, এমন কিছু করবেন না যাতে সাধারণ মানুষ যারা ওখানে রয়েছে তাদের মধ্যে কোনো কারো সংশয় সৃষ্টি, এবং তারা যাতে মানে গোলাগুলি যদি চলে তেন তারা শিকার না হয়। আমরা চাই না একটা গুলিও চলুক, আমরা চাই না। কিন্তু যদি আমাদের উপরে জোর করে চাপিয়ে দেওয়া হয়, আমার অধিকার আছে আমার নিজেকে বাঁচাবার, সেটা সবাই জানেন। সেই অধিকারটা প্রয়োগ করলে কিন্তু অন্যের হয়তো দেখা যাবে যে অধিকার তখন বলবে আমাদের অধিকার ক্ষুণ্ণ হয়েছে। নো, আই হ্যাভ এভরি রাইট টু প্রোটেক্ট মাইসেলফ এগেনস্ট এনি কাইন্ড অফ মারুডার। সেই জায়গাটা একেবারে আমি একটুখানি দেবাশিস নন্দীর কাছে, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ, ওনার কাছে যাই। দেবাশিস বাবু, একেবারে অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর পরপর সময়ের সঙ্গে সঙ্গে আমরা বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে যেটা দেখেছিলাম, সেখানে অন্তর্বর্তী নানা হিংসা, সনাতনী সংখ্যালঘুরা আক্রান্ত বা বারংবার হুমকি শাসানি, বাংলাদেশ সরকার তাদের একটা সার্বভৌম স্বাধীন দেশ, যাই সিদ্ধান্ত নিক তাদের দেশের অভ্যন্তরীণ ব্যাপার সব ঠিক আছে। কোন দেশ থেকে সামরিক অস্ত্র নেবে, পাকিস্তানের সঙ্গে সামরিক চুক্তি করবে, কি প্রশিক্ষণ নেবে, সব কিছু ঠিক আছে। কিন্তু তারপর আজ যখন সীমান্তবর্তী এলাকায় ভারত বাংলাদেশের এই দীর্ঘ এশিয়ার মধ্যে অন্যতম বৃহত্তম এই সীমান্তবর্তী এলাকা, সেখানে দাঁড়িয়ে যখন বাংলার বিভিন্ন সীমান্তে এই উচ্চাটন তৈরি হচ্ছে, এই ধরনের লুটপাট থেকে শুরু করে অনুপ্রবেশের, জঙ্গিদের অনুপ্রবেশ একের পর এক ঘটনা ঘটছে, আখেরে এই পরিস্থিতি কি অন্তর্বর্তী সরকারের নেতৃত্বাধীন যারা রয়েছেন তারা খুব সুকৌশলে চালাচ্ছেন যুদ্ধের প্ররোচনা দেওয়ার জন্য? 5th আগস্টের পরে ভারতের দুটো কনসার্ন বাংলাদেশের সম্পর্কে। একটা হচ্ছে বাংলাদেশের যে হিউম্যান রাইটস ভায়োলেশন, শুধু সংখ্যালঘু নয়, যারা বিরোধী, যারা শুভবুদ্ধি সম্পন্ন তাদের উপর আক্রমণ, এবং সেটা একটা ভারতের কনসার্ন নয়, আন্তর্জাতিক যে কমিউনিটি সম্প্রদায় তার কনসার্ন, বিভিন্ন দেশ সেটা জানিয়েছে। এবং আরেকটা কনসার্ন সীমানা, আমরা সীমানায় আছি, বাংলাদেশ অভ্যন্তরীণ বিষয়ে বাংলাদেশই দেখবে, কিন্তু আমরা কনসার্ন রাখবো যেহেতু ভারত কমিটেড হিউম্যান সিকিউরিটি রক্ষা করার ক্ষেত্রে, হিউম্যান রাইটস রক্ষা করার ক্ষেত্রে। যে সীমানায় যে উত্তেজনা সেটা নতুন নয়। এখন আমি ভারতের দিক দিয়ে বলবো যে এই কাঁটাতারটা অনেক আগেই দেওয়া প্রয়োজন ছিল। স্বাধীনতা অতিক্রান্ত হচ্ছে 78 বছর হয়ে গিয়েছে। কারণ বাংলাদেশকে আমরা যেই দৃষ্টিকোণ থেকে দেখতাম যে বন্ধু রাষ্ট্র, আমাদের সহায়তা, স্বাধীন হয়েছে, কিন্তু তারা যেভাবে প্রত্যাঘাত করছে, যেভাবে ভারত বিরোধিতা করছে, এবং সেই পরিপ্রেক্ষিতে আমরা এখন রিয়েলাইজ করছি সীমান্ত আমাদের বিপজ্জনক, মানে আমাদের ভারত বাংলার সীমান্ত নিরাপদ নয়। এবং এই সীমানা দিয়ে চোরাচালান, ইলিগাল ক্যাটেল ট্রেড, ফেক নোটের চালান, সন্ত্রাসবাদী, ক্রস বর্ডার টেরোরিজম এবং অনুপ্রবেশ, এগুলো প্রতিনিয়ত ঘটছে। এখন এটা সম্ভব হয় তখনই যখন দু দেশের মধ্যে গুড আন্ডারস্ট্যান্ডিং থাকে। তারা, শেখ হাসিনা যখন ছিলেন তখন টেরোরিজমকে দমন করার জন্য জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের মাধ্যমে কাজ করতো, এবং ভারতের
যে সন্ত্রাসবাদী গ্রুপ যারা উত্তর পূর্ব ভারতে অরবিন্দ রাজকুয়া সমেত অনুপ চেটিয়া তাদের উপর ব্যবস্থা নিয়েছে এবং অরবিন্দ রাজকুয়াকে বন্দি প্রত্যর্পণের মাধ্যমে চুক্তির মাধ্যমে ভারতকে ফিরিয়ে দিয়েছে হাসিনা সরকার। এখন খালেদা জিয়া এবং খালেদা জিয়া নেতৃত্বাধীন বিএনপি এবং জামাত যে সময় ক্ষমতা এসেছেন 2001 থেকে 2006 সেই সময় কিন্তু সন্ত্রাসবাদের আতুরঘর হয়ে গেছিল বাংলাদেশ এবং সেই সময় কিন্তু ভারত বিরোধী যে জঙ্গিদের আশ্রয় দিয়েছিল, শুধু তাই না, চিটাগাং বন্দর দিয়ে অনেক আর্মস এনেছিল, তাদের মদত দিত। এখন গভর্নমেন্ট টু গভর্নমেন্ট এটা ভ্যারি করে। এখন যেহেতু হাসিনা চলে গেছেন, বর্তমানে বাংলাদেশের যে সরকার তাদের মূল লক্ষ্য হচ্ছে ভারত বিরোধিতা। একদিকে সামরিক দিক দিয়ে তারা হুমকি দিচ্ছে, আরেক দিক দিয়ে মিলিটেন্স অর্থাৎ মিলিটেন্সির মাধ্যমে যারা জঙ্গি তাদের অনুপ্রবেশ ঘটানোর মাধ্যমে ভারতকে বিপাকে ফেলতে চাইছে। কারণ এটা পাকিস্তানের যে পলিটিক্যাল কালচার, একদিকে মিলিটারি একদিকে মিলিটেন্সি, এই কালচারটা বাংলাদেশে আমদানি করা হয়েছে। কারণ সেক্ষেত্রে দাঁড়িয়ে গত কয়েক মাসে কি ধীরে ধীরে এই পরিবর্তনটা লক্ষ্য করা যাচ্ছে যে সেনার যে প্রাধান্য, ওয়াকারুজ্জামানের সাথে ইউনূসের যে দূরত্ব তৈরি হচ্ছে, মতবিরোধ তৈরি হচ্ছে, সেনার প্রাধান্য থেকে এই জঙ্গিদের মৌলবাদীদের প্রাধান্য ক্রমশ বাড়ছে? ডেফিনেটলি দেখুন, স্বাধীনতার পরে পাকিস্তানের সাথে সেইভাবে বাংলাদেশের আদান প্রদান সেইভাবে ছিল না, বিশেষ করে জাহাজের আদান প্রদান, সামরিক চুক্তি ছিল না, ইভেন কি তার পাকিস্তানের রাষ্ট্রপ্রধানদের কখনো সেইভাবে ওয়েলকাম জানায়নি এবং জিয়াউর রহমানের সময় জানায়নি, এরশাদের সময় জানায়নি, হাসিনার সময় তো জানাইনি। অর্থাৎ এখন পূর্ব পাকিস্তানি যে কালচারটা তৈরি হয়েছে, ঘনিষ্ঠতা তৈরি হয়েছে, পলিসি নিচ্ছে, এটা প্রমাণ করে যে মুজিব হত্যার সাথে যারা জড়িত ছিলেন এবং বাংলাদেশের অভ্যন্তরে যে রাজাকার এবং অ্যান্টি ন্যাশনালিস্ট তারা দেশকে চালাতে চাইছে। এবং মেজর ডালিমেরও কিছুদিন মুজিব হত্যার অন্যতম আসামি, তারও হুঙ্কার শুনলাম কদিন আগে। অর্থাৎ সেনাবাহিনীও দ্বিধাগ্রস্ত যে তাদের কি করণীয়, অর্থাৎ সেনাবাহিনীর কি করণীয় সেটা এই উপদেষ্টা মন্ডলীর অপরিণত সদস্যরা ঠিক করছেন, হুমকি দিচ্ছেন এবং তিনি রিয়েলাইজ করেছেন এবং তিনি বলেছিলেন ভারতের সাথে সহযোগিতা প্রয়োজন আমাদের। ভারতও বরাবর সেটা বলে বাংলাদেশকে আমরা অস্বীকার করতে পারিনি, আমরা নেইবারকে চেঞ্জ করতে পারি না, কখনো নেইবারকে আমরা কখনো চেঞ্জ করতে পারি না, বাংলাদেশও পারে না, সেই অপরিণতটা বুঝতে হবে। এখন বাংলাদেশের এই যে ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতার দিতে গিয়ে বিগত কয়েক সপ্তাহ দেখা যাচ্ছে বিএসএফ বাধার সম্মুখীন হচ্ছে, ওপার থেকে ইট পাটকেল আসছে, বোম ছুটছে। অর্থাৎ ভারত কি সারা জীবন নমনীয় নীতি নেবে? ভারত নমনীয় নীতি নেওয়া উচিত নয়। যদি বারবার করে, সহনশীলতার একটা সীমা রয়েছে। অর্থাৎ তারা যদি মনে করে 17 কোটি জনগণ নিয়ে একটা 140 কোটির বেশি জনগণকে আক্রমণ করবে, ভারতের ডিফেন্স সিস্টেম সম্পর্কে তাদের আইডিয়া নেই কতটা শক্তিশালী। তারা মনে করে কলকাতা দখল করে নেবে, উত্তর পূর্ব ভারত তাদের হয়ে যাবে, চীনের মধ্যে। এই ধারণা থাকা সত্ত্বেও জেনেও না বোঝার মতো যদি হয়, অনেক ক্ষেত্রে বিশ্বের মধ্যে চতুর্থ শক্তিধারী দেশকে, বিশ্বের মধ্যে 37তম শক্তিধারী দেশ যখন হুমকি শাসানি দেয়, তখন যারা জেনেও না বোঝার চেষ্টা করে তাদের কোনোভাবেই আপনি বোঝাতে পারবেন না। আমি আসবো দেবাশিস বাবু, আমি একবার ফাল্গুনিদির কাছে এখান থেকে একটা বিষয় বোঝার চেষ্টা করি। ফাল্গুনিদি, সময়ের সঙ্গে সঙ্গে হয়তো অনেকটা উদ্বেগ তৈরি হয়েছিল, হয়তো শরীফুল সাহেবদেরও মনে হয়েছে যে অনেক ক্ষেত্রে কেন এইভাবে সনাতনীরা, সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছে, মারধর দেওয়া হচ্ছে, কোথাও মৃত্যু ঘটছে, কোথাও মহিলাকে গণধর্ষণ করে খুন করা হচ্ছে, এমন ঘটনা ঘটছে। কিন্তু আজ যখন দেশের অভ্যন্তরে সেই অশান্ত পরিস্থিতির আজ সীমান্ত পেরিয়ে এপার বাংলার ফসল লুট করে নিয়ে যাওয়া হচ্ছে, তখন অভিযোগ হচ্ছে কাঁটাতার দেওয়ার অপচেষ্টা। যখন বলা হচ্ছে যে বাংলাদেশ আখেরে ভারতের দ্বারা আক্রান্ত হচ্ছে বারবার, কিন্তু তার নজির, তার প্রমাণ, তার ছবি তারা এখনো পর্যন্ত কিন্তু দেখাতে পারছে না। কিন্তু এই পরিস্থিতি মাসের পর মাস অতিক্রান্ত হচ্ছে, আরও ভয়াবহ জায়গায় যাচ্ছে। এক্ষেত্রে দাঁড়িয়ে এই পরিস্থিতি মোকাবিলা কি সহনশীলতা পথ? দেখুন, সহনশীলতা পথ নয়, তবে আমরা যতটা সম্ভব সহনশীলতা দেখাচ্ছি, কিন্তু একটা টাইম তো আসবেই যে এই সহনশীলতা সব কিছুতে ছাড়িয়ে যাবে। আর একটা যেটা বলছেন, দেখুন, এই বাংলাদেশের এই যে বর্তমান যে অন্তর্বর্তী ইউনিট সরকার, এটা বিভিন্ন সমাজবিরোধী, বিভিন্ন জঙ্গি, বিভিন্ন ধরনের যারা মৌলবাদ, তাদেরকে নিয়ে এই অভ্যন্তরীণ যে অন্তর্বর্তী সরকার চলছে সেটা চলছে। দেখুন, আজকে ওনারা বলছেন আমরা দিচ্ছি আমাদের জায়গায় কাঁটাতারের বেড়া, সেখানে আপনি দেখছেন বৈষ্ণবনগরের সুখদেবপুরের গ্রামে, আজকে নয় এর আগেও ঘটেছে কিন্তু এই ঘটনা, যে তারা বারবার করে ভেতরে ঢুকছে, ফসল কাটছে, বিভিন্ন মারধর করছে, নিয়ে চলে যাচ্ছে। তো সেইখানে যদি বিএসএফরা এই যারা ঢুকে আসছে, তারা তো নিশ্চয়ই আইনগতভাবে ঢুকছে না, বেআইনিভাবে ঢুকছে, ভারতে ঢুকে তারা সব লুট করে নিয়ে যাচ্ছে। আপনি এটা দেখান যে আপনার বাংলাদেশে ঢুকে ভারতের লোকরা লুট করে নিয়ে যাচ্ছে, আপনি যেটা বলবেন আমরা মেনে নেব। কিন্তু আমাদের ভারতবর্ষে ঢুকে এই বাংলাদেশের যারা আছে তারা লুট করে নিয়ে যাচ্ছে, আর আপনারা বলছেন আমাদের বাংলাদেশি লোকরা আঘাতপ্রাপ্ত হয়েছে। দেখান একবার। এবারে আঘাতপ্রাপ্ত যদি হয়ও, তারা যদি লুট করে নিয়ে যায়, ফসল কেটে নিয়ে যায়, ফসল পুড়িয়ে দেয়, বিভিন্ন অস্ত্র নিয়ে ঢোকে, তো তাদের আজকে আমাদের ভারতবর্ষের যারা নাগরিক তাদের বাঁচার অধিকার নেই?
তারা নিজেরা বাঁচার জন্য তারা অস্ত্র ধরবে না, এটা স্বাভাবিক। কিন্তু আপনারা প্রমাণ দেখাতে পারবেন না, কারণ ভারতবর্ষের লোকেরা সহনশীল। আমরা কিন্তু প্রমাণ দেখাচ্ছি বারবার করে। আপনারা ভাবুন, 1,13,00,000 হিন্দু কিভাবে ভ্যানিশ হয়ে গেল বাংলাদেশ থেকে। এটা কাদের অপচেষ্টার জন্য হয়েছে? আজকে আপনারা বলুন, 28% থেকে আজকে 7%-এ দাঁড়িয়েছে ওখানে সংখ্যালঘুরা। কিভাবে ভ্যানিশ হয়ে গেল এই এতগুলো পার্সেন্টেজ? 21% হিন্দু কিভাবে হলো? সংখ্যালঘুরা কিভাবে হলো? এটা কিন্তু আপনাদের এই বাংলাদেশের যারা মৌলবাদী রয়েছে, যারা এইখানে এই জঙ্গিরা রয়েছে, তাদের এটা একটা প্রি প্ল্যান। এটা কোনো অপচেষ্টা বা এটা কোনো রকম ম্যাপিং ছাড়া, প্ল্যানিং ছাড়া সম্ভব নয়, সম্ভব হয়নি। এই যে আজকে ভারতে ঢুকছে এবং বারবার করে ভারতবর্ষের লোককে আক্রান্ত করছে, ফসল কেটে নিয়ে যাচ্ছে, তাদের মারধর করছে, এটাও কিন্তু একটা প্ল্যান। আপনি ভাবুন, 4 মাসের মধ্যে 8ই আগস্টের পর 700 জন জঙ্গিকে তারা ছেড়ে দিয়েছে। আপনারা দেখুন, মৃত্যুদণ্ডে দণ্ডিত লতপুল জওয়ান বাবর অ্যান্ড সিন্ডিকেট, যিনি একজন ভয়ানক, তিনি মৃত্যুদণ্ডে দণ্ডিত আসামি, তাকে ছেড়ে দেওয়া হয়েছে। কি কারণে ছেড়ে দিচ্ছেন? কেন ছেড়ে দিচ্ছেন? আপনি দেখান। ছেড়ে দেওয়া শুধু হয়েছে তা নয়, ছেড়ে দেওয়া শুধু হয়েছে তা নয়, 10 ট্রাক অস্ত্র মামলায় চট্টগ্রামের তাকে ছেড়ে তো দেওয়াই হয়েছে। আর বাংলাদেশের এখন নেতারা, ছাত্রনেতা, তরুণ নেতা, তিনি বলছেন বাবর এবার প্রয়োজন পড়লে ভারতের বিরুদ্ধে 10 কেন 20 ট্রাক বিস্ফোরক নিয়ে আসবে। এবং একদম, এবং কথা আমি আসবো ফাল্গুনি, এই বক্তব্যটা শোনাই বাবর সম্পর্কে। দেখুন, এই দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, আপোষ না সংগ্রাম, দালালি না রাজপথ, গোলামি না আজাদি, গোলামি না আজাদি। আজকে একটা খুশি সংবাদ আছে, ভারতের জন্য বড় ভয়াবহ দুঃসংবাদ এটা। আমার নেত্রকোনার কৃতি সন্তান লুৎফুজ্জামান বাবর, উই আর লুকিং ফর শত্রুস, বের হয়ে গেছে। নেত্রকোনার লৌহ মানব, সাহস আছে, 10 ট্রাক আর 20 ট্রাক লাগে আমরা আনবো ইনশাআল্লাহ। ভারতকে শায়েস্তা করবার জন্য হিন্দুত্ববাদীরা বাংলাদেশ দখল করবে। অপ্রিয় মুসলিম উম্মাহ, মুসলিম উম্মার যুবকেরা, তোমাদেরকে বলি, এটা আমাদের প্রাণের দাবি তোমাদের প্রতি। যদি বাংলাদেশকে দখল করে তো দূরের কথা, হিন্দুত্ববাদীদের চোখ যদি এদেশের ভূখণ্ডের উপর পড়ে, হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য তৈরি আছে তো ইনশাআল্লাহ। একেবারে ফাল্গুনি 10 ট্রাক না, যদি প্রয়োজন পড়ে 10 ট্রাকেই, যার বিরুদ্ধে অস্ত্র মামলায় তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের সাজা হয়েছিল তার মুক্তি হয়েছে, এবার প্রয়োজন পড়লে 20 ট্রাক বিস্ফোরক আনার কথা বলছে বাবরের নেতৃত্বে। আমি এখান থেকে আসবো। এই ট্রাক 20 ট্রাক হতে পারে, কিন্তু নিজেদের ট্র্যাপকে নিজেরাই পাচ্ছে। সুখদেবপুরে আজ সীমান্ত পেরিয়ে এপারে এসে ফসল লুট করে তারপর রক্ষা করতে গিয়ে বাধা দিতে গেলে ভারতীয় নাগরিকদের উপর বোমা হামলা, 2 বিএসএফ জওয়ান জখম হচ্ছেন। সীমান্তবর্তী এলাকা উত্তর 24 পরগনার পেট্রাপোল, ঘোজাডাঙ্গা, মালদার মহদীপুর থেকে শুরু করে নদীয়ার গেদে বিভিন্ন সীমান্ত দিয়ে লাগাতার অনুপ্রবেশ, বছরের পর বছর অনুপ্রবেশ হয়েছে, এ কথা অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু গত কয়েক মাসে আপনাদের বলি, এই অনুপ্রবেশের ঘটনায় প্রত্যেক দিন সংখ্যাটা খালি বাড়ছে। অনুপ্রবেশকারী, বেআইনিভাবে, অবৈধভাবে পাসপোর্ট, আধার, জাল, ভোটার, নানা নথি তৈরি করা দালাল চক্র আর অবৈধভাবে প্রবেশে বাংলাদেশি গ্রেফতার। আমি আলোচনায় সুকন্যাদির কাছে একটা বিষয় জানতে চাইবো। সুকন্যাদি, পশ্চিমবঙ্গ পুলিশের নদিয়া পুলিশ জেলা, তার রানাঘাটের পুলিশ জেলার অন্তর্গত গাংনাপুর, ধানতলা, হাঁসখালি থানা, প্রত্যেক দিন খবর হতে পারে পুলিশের, প্রত্যেক দিন দিনের শেষে রিপোর্ট থাকে যে আজ এত চোর, এত ডাকাত বা এই ছিনতাইয়ের ঘটনা বা এই ইনসিডেন্ট। প্রত্যেক দিন ধরা পড়ছে অনুপ্রবেশকারী এবং একই সঙ্গে দালাল চক্রে যারা যুক্ত। আপনি কি মনে করেন এই দালালরা যারা এই কাজ করছে, অনুপ্রবেশ ঘটানোর পেছনে টাকার বিনিময়ে ঢুকিয়ে দিচ্ছে, তারা হঠাৎ অগস্ট মাসের পর থেকে সক্রিয়, বছরের পর বছর চালিয়ে যাচ্ছে? এতদিন প্রশাসন কোথায় ছিল? দেখুন, প্রথমে আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে শরীফুল ইসলাম ভাই যিনি আছেন, আমাদের ওপার বাংলার ভাই, ওনাকে বলি, আমরা প্রত্যেকেই ভারতীয় এবং ভারতীয়রা একটি শান্তির দেশে আমরা বাস করি। আমরা সমস্ত মানুষকে শ্রদ্ধা এবং সম্মান করি ততক্ষণ যতক্ষণ ওনারা আমাদের দেশকে
আমাদের দেশ মাতৃকাকে সম্মান করে এবং সেইখানকার আইন যতক্ষণ লঙ্ঘন না করে ততক্ষণ আমরা প্রত্যেকটি ব্যক্তিকে, প্রত্যেকটি দেশকে আমরা সম্মান করি। শরীফুল ভাই, সঞ্চালকের প্রশ্নের উত্তর দেবার আগে আমি একটা বলি, আপনি হয়তো মিথ্যে বলছেন না, সত্যিই বলছেন, বা হয়তো তথ্যটা আপনার কাছে জানা নেই। আপনি শুরুতেই বললেন আপনাদের দেশের কয়েকজন বাংলাদেশি নাগরিক আমাদের এখান থেকে, আমাদের বিএসএফ ভাইরা তাদের মেরেছে, তারা আঘাতপ্রাপ্ত হয়েছে। আমি যদি রাতের অন্ধকারে আপনার বাড়ি যাই, হ্যাঁ আপনার কাছে তথ্য আছে তো? আরে আমি তো বলছি রাতের অন্ধকার যদি আপনার বাড়িতে যাই, দরজা শরীফুল সাহেব কি দেখাচ্ছেন দেখি, শরীফুল সাহেব কি দেখাচ্ছেন একবার দেখেন, শরীফুল সাহেব কি দেখাচ্ছেন দেখে দেখি শরীফুল সাহেব। আপনার মোবাইলে দেখাতে হবে না, এই ভিডিও আমরা বড় করে পুরো পর্দায় দেখাচ্ছি শরীফুল সাহেব, পুরো পর্দায় দেখাচ্ছি। আচ্ছা সুকন্যা দি, আমি শরীফুল সাহেব এই পাঁচজন শুনুন সুকন্যা দি প্লিজ, আমি শরীফুল সাহেব একেবারে নির্দিষ্টভাবে আমি আপনার কাছে জানতে চাইবো শরীফুল সাহেব, 5 জন বাংলাদেশি জখম হয়েছেন। শরীফুল সাহেব একটা তথ্য দিতে পারবেন, গত কয়েক সপ্তাহ যাবৎ বাংলাদেশ থেকে অবৈধভাবে অনুপ্রবেশকারী, অবৈধভাবে এদেশে প্রবেশ করার জন্য যে গ্রেফতারি হচ্ছে, সেখানে দাঁড়িয়ে বাংলাদেশে ভারতীয় অবৈধভাবে প্রবেশ করেছে এরকম গ্রেফতারির তারিখ আপনি সামনে আনতে পারবেন? আপনি শুনুন, আমার কথা বলতে দিন। আপনি দু দেশের পতাকা বৈঠক হয়েছে, সেখানে বিএসএফ আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছে বিজেপির কাছে, এবং এই যে গ্রেনেড মেরেছে, আপনার এটা ভিডিও আছে, আমি আপনাকে দিব হোয়াটসঅ্যাপে, আপনারা সেই ভিডিও চেক করবেন। এবং আমি যেটা বলছি ভাই, আপনি যেটা বলেছেন যে ডোনাল্ড ট্রাম্প একদিন পরে ক্ষমতায় যাচ্ছে, আমি ট্রাম্পের প্রসঙ্গে পরে আসছি। আমি আপনাকে বললাম বাংলাদেশ থেকে এদেশে প্রত্যেকদিন অনুপ্রবেশকারী গ্রেফতার হচ্ছে, বাংলা থেকে, ভারত থেকে বাংলাদেশে যাচ্ছে এমন কোন অনুপ্রবেশকারীর তালিকা আপনি দিতে পারবেন? বিএসএফ সৈন্যরা কি বাংলাদেশে গিয়ে তাদের মেরে এসেছে, সেই তথ্য কি আপনার কাছে আছে? যে আমরা আপনাদের দেশে গিয়ে আপনাদের মেরে এসেছি তা নয়, ভারত ততক্ষণই সহ্য করবে যতক্ষণ আপনাদের এই বেয়াদবিটা করবে। বেয়াদবি কিভাবে ক্ষমতা হয় আমরা জানি। সুকন্যাদি প্লিজ, আমি সমীর বাবুর কাছে বোঝার চেষ্টা করি। সমীর বাবু, এই যে একটা বিষয় আমি সুকন্যাদির কাছে এই প্রশ্ন রাখলাম কিন্তু এখনো উত্তর পেলাম না, আমি আপনার কাছেই বোঝার চেষ্টা করবো। এই যে অনুপ্রবেশকারী, এই যে দালাল চক্র, গাংনাপুর, হাঁসখালি, ধানতলা থেকে শুরু করে বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হচ্ছে দালালদের, এবং একই সঙ্গে যারা অবৈধভাবে প্রবেশ করছে, এটা তো হঠাৎ গত 3-4 মাসে হয়নি, দীর্ঘদিন ধরে চলছে। সেখানে রাজ্য পুলিশ, থানা প্রশাসন তাদের এই দালাল চক্র ভেঙে ফেলার ক্ষেত্রে দালালদের চিহ্নিত করে গ্রেফতারি হঠাৎ হচ্ছে, কিন্তু চলছে দীর্ঘদিন ধরে। মদত কাদের? সমীর বাবু, বলুন। সমীর বাবু, এই যে প্রত্যেকদিন অনুপ্রবেশকারী একের পর এক কিছু বলেননি বলার জন্য আমি আপনার কাছে সরাসরি গেছি সমীর বাবু, যে এত অনুপ্রবেশকারী গ্রেফতার হচ্ছে, গাংনাপুর, হাঁসখালি, ধানতলা থেকে শুরু করে বিভিন্ন জেলায় পুলিশ গ্রেফতার করছে, আর একই সঙ্গে দালালদের গ্রেফতার করছে। এটা তো গত কয়েক মাসে হয়েছে এমনটা নয়, দীর্ঘদিন ধরে চলছে। তাহলে হঠাৎ এই তৎপরতা, এতদিন এর পেছনে মদত কাদের ছিল? এটা পার্শিয়ালি তো অ্যাকসেপ্ট করতেই হবে যে এতদিন ধরে, কিন্তু এই যে কাঁটাতার বেড়ার যেটা বলা হচ্ছে, এই কাঁটাতার বেড়াটা প্রথম শুরু হয় যখন প্রফুল্ল মহান্ত চিফ মিনিস্টার হন প্রথম আসামে। আনফর্চুনেটলি অর ফর্চুনেটলি আমি তখন ওখানে সেকেন্ড ইন কমান্ড, এবং আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে ওই সঙ্গে এক্সিকিউটিভ কমিটির মেম্বার হওয়ার। পরবর্তীকালে আমরা যখন আমি পাঞ্জাবে যাই কিংবা জম্মুতে যাই, উই রেপ্লিকেট দ্য হোল থিং উইদাউট এনি হ্যাসেল। কেননা যেখানে বাউন্ডারি রয়েছে সেই বাউন্ডারিটাকে আমরা স্যাংটিটি দেখিয়ে আমরা আমার নিজেদের দেশের মধ্যে আমাদের যা যা প্রয়োজনীয় সেগুলো আমরা করব। কারোর অধিকার নেই সে ওখান থেকে রেঞ্জার্সই হোক আর এদিক থেকে বিজেপি হোক। আমরা কেন শান্তিতে বাস করতে পারি না? কিসে আপনাদের অসুবিধা হচ্ছে? তার মানে আজকে কাঁটাতার থাকলেই আপনার অধিকার যত রব স্মাগলার, রেডিক্যালস, গুন্ডা, তারপরে আপনাদের যে মৌলবাদী, তারা সবাই যাতে মানে কোনো বাধা ছাড়া ভেতরে ঢুকতে পারে, সেদিন নেই। কারণ আপনারাই সেই দিনটাকে নষ্ট করে দিয়েছেন। আজকে বাংলাদেশে আমি আমার পেছনে তাকিয়ে মনে হয় যে বাংলাদেশের যুদ্ধে আমি কি আমার এই অংশগ্রহণ করেছিলাম এই দেখার জন্যে যে পাকিস্তান, যাদের হাতে লক্ষ লক্ষ নিরীহ লোক
বাংলাদেশ ইস্ট পাকিস্তানে মারা গেছে, আজ তাদের জেনারেলকে ডাকা হচ্ছে, তাই সেখানে আমাদের বাংলাদেশের অফিসাররা তাদের কাছে যাচ্ছে আর কি বলছে সেই তারা এসে যে আমাদের এতদিনের পুরনো ছোট ভাইকে খুঁজে পেলাম আর আমরা হা 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 করে দিলাম। এই ছোট ভাইরা যখন মা বোনদের শ্লীলতাহানি করছিল, আপনার সামনে যখন এদের বেয়ানেট দিয়ে খোঁচা মারা হচ্ছিল, তখন কোথায় ছিল তাদের এই? আজকে আপনারা কিসের জন্য কি করছেন ভগবান জানে। তবে আমি বলবো আমার দেশে আমার সম্পূর্ণ অধিকার রয়েছে কাঁটাতারের বেড়া দেওয়া, এবং আপনি যেটা বুঝতে চাইছেন না, আই রিপিট ইটসেলফ, যে আপনাদেরও সুবিধা হবে যদি আপনারা সত্যি ক্রিমিনাল, স্মাগলার, ইন্ট্রুডার এরা যদি মনে করেন যে তারা যদি ভারত থেকে ঢোকে, সেটা তো বন্ধ হয়ে গেল। কেন আপনারা বাধা দিচ্ছেন? তার মানে আপনাদের ভেস্টেড ইন্টারেস্ট আছে ওখানে। নট অনলি দ্যাট, আপনাদের ইকোনমিক্যাল ইল গটেন ওয়েলথ, সেই জায়গাগুলোতে আপনাদের ইন্টারেস্ট আছে। সেই ইন্টারেস্টটা তো চিরকাল ধরে চলতে পারে না, ইটার্নিটি। দরকার নেই। ওটা এক কাজ করুন, আমরা যেভাবে বিএসএফ এবং বিজিবি তারা যে ম্যান্ডেটগুলো নেয়, সেই ম্যান্ডেটগুলোতে আমরা কাজ করি। আপনার কথা সরাসরি উত্তর নেবো। শরীফুল সাহেব, সমস্যা কোথায় আপনাদের? হ্যাঁ, আমি ধন্যবাদ জানাচ্ছি। এই যে কাঁটাতারের বেড়া নিয়ে কথা হচ্ছিল, আপনার গত 26 বছরের শেখ হাসিনার আমলে অনেক ইচ্ছে করে দিতে পারতো, কিন্তু ভারত সরকার যেটা করেছে, গরু বন্ধ করেছে। আমাদের দেশে ভারত থেকে এখন 0% গরু আমদানি হচ্ছে না, আমরা স্বাবলম্বী হয়েছি। আমি আপনাদের সঙ্গে একমত, কাঁটাতারের বেড়া দেওয়া অবশ্যই প্রয়োজন, কিন্তু দয়া করে আন্তর্জাতিক নিয়ম মেনে বেড়া দেওয়া উচিত। আজকে দুই দেশের বিএসএফ এবং বিজিবির মধ্যে পতাকা বৈঠক হয়েছে, সেখানে বিএসএফ নিঃশর্ত ক্ষমা চেয়েছেন বিজেপির কাছে। আপনি একই কথা পুনরাবৃত্তি করছেন। আমার কথা হচ্ছে আপনি একই কথা পুনরাবৃত্তি করছেন শরীফুল সাহেব। আমি আসবো। আপনি আমায় একটা কথা বলুন, কোট আনকোট। শরীফুল সাহেব, আপনি বলেছেন বারংবার যে 26 বছর ধরে নির্বাচন হয়নি, প্রহসন হয়েছে। আমি একবার আপনাকে বলতে, আপনি সরাসরি জানতে চাইছি যে 26 বছরে 26 বার নয়, একবারও যখন হাসিনার সরকার ছিল আপনি সেই কথা বলেছিলেন কখনো যে নির্বাচন তখন ছিল না, প্রহসন? আজ বলছেন ইউনূসের আমলে তাকে সাথ দেওয়ার জন্য। শেখ হাসিনার দেশ ছাড়ার 166 দিন পরেও এই আলোচনা, এতগুলো প্রশ্ন যখন সামনে রাখা হচ্ছে, অনেক ক্ষেত্রে উত্তর অধরা। তারা তাদের মতো করে যুক্তি সাজাচ্ছেন, বলছেন বাংলাদেশিরা নাকি বিএসএফের হাতে সেদেশে আক্রান্ত হচ্ছেন, এই উদাহরণ টানছেন। আমি এখান থেকে সরাসরি ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ থেকে শুরু করে ইউনূসের পরবর্তী পদক্ষেপ, কোথায় জাম্প দেবেন বা কোথায় তিনি কিভাবে আত্মগোপন করবেন, সে প্রশ্নে আসার আগে দেবাশিসবাবুর কাছে বোঝার চেষ্টা করে। দেবাশিসবাবু, এই যে গোটা পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছে, এদেশের পররাষ্ট্র সচিব বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করলেন। বৈঠক শেষে সেখানে অত্যন্ত একটা সুন্দর বৈঠক হয়েছে, সঠিক পদক্ষেপ হবে, শান্তি বজায় থাকবে। ইউনূস তারপর জাতির উদ্দেশ্যে ভাষণে তাই বলছেন, বাংলাদেশ অত্যন্ত ভালো শান্তিকামী একটা পরিস্থিতির মধ্যে রয়েছেন এবং নির্বাচন কবে হবে তাও ঘোষণা করে দিলেন। কিন্তু আজকে দাঁড়িয়ে যখন সীমান্তে এই আঁচ, দেশের অভ্যন্তরে হুমকি শাসানির পর যখন ভারতের সঙ্গে বাংলার সঙ্গে বিভিন্নভাবে এই সংঘাতের জায়গায় পৌঁছচ্ছে, এর পরবর্তী পরিস্থিতি কোন দিকে মন নেবে? যারা এই অন্তর্বর্তী সরকারে বিএনপি মৌলবাদী সংগঠন, সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা যারা একত্রিত হয়ে এই ইউনূসকে মাথায় রেখেছিলেন, তারা কি আজ সবাই একত্রিত আছেন? দেখুন, যে হাসিনা চলে যাওয়ার পরে 5 আগস্ট অনওয়ার্ড যে সরকার গঠিত হয়েছে, মৌলবাদী বলছেন? বিএনপিকে আপনি মৌলবাদী বলছেন? বিএনপির নাম বিএনপি বলেই উল্লেখ করেছি শরীফুল সাহেব, শুনে নেবেন পরে আবার। বলুন। বলছেন বিএনপি সব নাকি মৌলবাদী? আমি কথাটা শোনার জন্য বলুন। আমি কি আপনাকে আমাকে প্রশ্ন করেছেন? আপনারা আমাকে দেবাশিস বাবু পরবর্তী শুনে নেবেন। শরীফুল সাহেব, বিএনপিকে মৌলবাদী বলা হয়নি, এটা অন এয়ার প্রোগ্রাম, পরে শোনা যাবে আবারও। দেবাশিস বাবু, 5 আগস্ট অনওয়ার্ড যে সরকার তড়িঘড়ি করে গঠন করা হয়েছিল, সেখানে অনেক অপরিণত ছাত্ররা রয়েছে এবং সেখানে জামাতপন্থী ছাত্র শিবিরের লোকজনও রয়েছে এবং তাদের কারো অভিজ্ঞতাও নেই সরকার পরিচালনা করার। তাদের রাজনীতি সম্পর্কে, অর্থনীতি সম্পর্কে, পররাষ্ট্রনীতি সম্পর্কে অনেকেরই অভিজ্ঞতা নেই। তারা পরামর্শদাতা কারা হয়? ভেটেরান মানুষজন হয়। অর্থাৎ এটা ওই ছাত্র আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে তাদেরকে খুশি করার জন্য, ওই মৌলবাদী ফোর্স যেটা আছে তাদেরকে খুশি করার জন্য তাদের সকলকে নিয়ে নিয়েছে মোটামুটি ভাবে। তারপরে দেখা যাচ্ছে অনেক সময় সমন্বয় নেই। অর্থাৎ ইউনিট যেটা বলছেন, এই উপদেষ্টা মন্ডলীর সদস্যরা অন্য কথা বলছেন, আবার সেনাপ্রধান যেটা বলছেন তার সাথে মিলছে না সরকারের নির্দেশিকা। সুতরাং এই অবস্থায় ইউনিসের কাছে যেটা আন্তর্জাতিক ক্ষেত্র থেকে, সম্প্রদায় থেকে চাপ এসছে ইলেকশন কবে হবে, এবং বাংলাদেশের যারা বিরোধী
আওয়ামী লীগ সময় অন্যান্য বামপন্থী দল যারা রয়েছে তারা, এমনকি বিএনপি পর্যন্ত প্রশ্ন করেছে কবে ইলেকশন হবে। ইভেন জামাত এবং বিএনপি দুজনে ছিল ছাত্র আন্দোলনে, গোটাবিল ছাত্র আন্দোলনে। পরে দেখা যাচ্ছে সমস্ত হাইলাইটেড হয়ে গেল, আলোকিত হলো জামাতপন্থীরা, বিএনপি সাইডলাইনে চলে গেল। ইভেন কি বাকি জঙ্গিরা অনেক আগে মুক্তি পেল, তারেক জিয়া অন্যতম নেতা বিএনপি, তার মুক্তি কিন্তু অনেক পরে ঘটলো চাপে পড়ে। অর্থাৎ কোথাও একটা বিএনপি কে সাইডলাইন করার একটা প্রচেষ্টা, পাশাপাশি এদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব তো অবশ্যই রয়েছে। তদারকি সরকারের আন্ডারে বাংলাদেশ ইলেকশন হয়, এটা বাংলাদেশের প্রভিশন তো অবশ্যই রয়েছে, কিন্তু প্রকৃত নির্বাচিত সরকার ছাড়া বাংলাদেশে পররাষ্ট্রনীতি, অর্থনীতি এবং অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা সুস্থিতিশীল হওয়া সম্ভব নয়। এটা ঠিক, শেখ হাসিনার লাস্ট দুবার ইলেকশন গণতান্ত্রিক প্রক্রিয়া হয়নি, বিরোধীদের স্পেস দেয়নি, নিরপেক্ষভাবে এটা বলতেই হবে। কিন্তু তারপর এটাও ঠিক, এই বাংলাদেশের যে বক্তা বললেন 1996 সালে যে হাসিনা নির্বাচিত হয়েছিল সেটা গণতান্ত্রিক প্রক্রিয়া হয়েছিল, অবশ্যই গণতান্ত্রিক প্রক্রিয়া হয়েছিল। এবং বাংলাদেশে একটা সময় জনগণ হতাশ হয়ে গেছিল যখন সামরিক শাসক ছিল জিয়াউর রহমানের সময় এবং এরশাদের সময়। 90-এর গণ আন্দোলনের মধ্য দিয়ে ডিসেম্বরে যে গণ অভ্যুত্থানের পরে মানে গণতন্ত্র ইনস্টল হলো, মানে বিএনপি ক্ষমতায় এলেন, বিএনপি নেত্রী খালেদা জিয়া, সেটাও সেই সময়টা খুব একটা খারাপ ছিল না। সালটা 2016, ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হলেন আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে। আর প্যারিসের সভা থেকে মোহাম্মদ ইউনুস, নোবেলজয়ী, শান্তিতে নোবেলজয়ী ডক্টর ইউনুস, তিনি বলেছিলেন আমেরিকায় সূর্যগ্রহণ হলো, তার গ্রাস অন্ধকার যেন বাংলাদেশে না নেমে আসে। 2024-এ আবারও নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প, তাকে শুভেচ্ছা বার্তা পাঠালেন কে? সেই ইউনুস। বাংলাদেশে সংখ্যালঘু সনাতনী আক্রান্ত হচ্ছেন, হিন্দুরা আক্রান্ত হচ্ছেন, খ্রিস্টান বৌদ্ধরা আক্রান্ত হচ্ছেন। ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের আগেই গত বছর দীপাবলির সময়, কালী পুজোর সময়, অক্টোবর নভেম্বরে বললেন আমি থাকলে এমনটা হতে দিতাম না। উনি থাকছেন, উনি আসছেন, 48 ঘন্টার মধ্যে শপথ নেবেন। পরিস্থিতি কি বদলাবে? শরীফুল সাহেব সরাসরি বাংলাদেশ থেকে রয়েছেন। শরীফুল সাহেব, ট্রাম্পের শপথ গ্রহণ এগিয়ে আসছে, আর একই সঙ্গে আতঙ্ক, ভয় কি ক্রমশ গ্রাস করছে? পদক্ষেপ নেবে? ধন্যবাদ। আপনি যেটা বলছেন মোটেও না। ট্রাম্প সাহেব ক্ষমতায় বসছেন, আপনি মোদি সাহেব আপনারা ড্রাম বাজাচ্ছেন, বাংলাদেশে তাতে কিছু যায় আসে। আমার কথা হচ্ছে দেবাশিস যাকে ধন্যবাদ দিচ্ছি, উনি অনেকগুলো ইম্পর্টেন্ট তথ্য দিয়েছেন। আমি একদম শতভাগ পুরোপুরি সত্য না হলেও উনার 80% কথা রাইট। উনি বাংলাদেশ সম্পর্কে অনেক খবর রাখেন। এখন বিষয়টা হচ্ছে যে এই যে আপনি বলছেন ইউনুস সরকার, যে বর্তমান সরকার, বিএনপির সঙ্গে একটা বড় রকম দূরত্ব সৃষ্টি হয়েছে। বিএনপির বর্তমান যে নেত্রী বেগম খালেদা জিয়া, আপনি হয়তো জানেন না, তার জন্ম ভারতে, জলপাইগুড়ি। সে বেসিক্যালি জন্মসূত্রে ভারতের নাগরিক। সে জিয়াউর রহমানের স্ত্রী এবং সে 3 বারের প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী। এই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, এই দলটি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির একটি দল। এই দলের যিনি প্রধান, সে স্বাধীনতার ঘোষণা দিয়েছে, একজন একটু সেক্টর কমান্ডার ছিলেন, বীরুত্তম খেতাবদারি। এই যে এই দলটা বারবার ক্ষমতা এসেছে এবং বারবার এই দলটাকে জামাত এবং আওয়ামী লীগ 96 সালে একসঙ্গে আন্দোলন করে এই দলকে ক্ষমতা থেকে নামিয়েছে। দেবাশিস হয়তো জানেন যায় না, 90-এর যে আন্দোলন ছিল সেখানে জামাত ছিল না, সরকারের বিরুদ্ধে আন্দোলনে জাতীয় পার্টি, আওয়ামী লীগ এবং বাম দলগুলো মিলে 90-এর আন্দোলনে একসাথে নামিয়েছে। এখন বর্তমান যারা আছেন তাদের মধ্যে বেশিরভাগই ছাত্র সমর্থিত, যারা আন্দোলনটা করেছে, ঢাকা ইউনিভার্সিটি সমন্বয়করা দাবি করছে, তারা সমর্থিত, তাদের সরকার বলছে ইউনুসকে তারা এর মধ্যে রেখেছে, এই গ্রুপের মধ্যে। আমি 1990 থেকে 2025 এই 35 বছরের ইতিহাস পেরিয়ে আমি জানতে চাইছি যে ইউনুস কি তাহলে মানে ফ্রান্স আমেরিকার বদলে এবার সুইজারল্যান্ড যাওয়ার চেষ্টা করছেন? শরীফুল সাহেব, খবর আছে? আমি শুনুন, আমি তো অ্যাডভান্স কথা বলবো না। এই যে বর্তমান সরকার, তারা একটি নির্বাচন যদি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন যদি না দিতে চায়, না দিয়ে বিএনপি কে সাইডলাইন কাটিয়ে মাইনাস করে, আওয়ামী লীগকে মাইনাস করেছে, এখন বিএনপি কে মাইনাস করে, তাহলে ইউনুসকে দেশ ছাড়তে হবে, বাধ্য হতে হবে, তাই তো? ক্ষমতায় থাকতে চায় তাহলে এই যে আমাদের প্রতিবেশী। আচ্ছা, আপনি সাংবাদিকতা করেন, এই ইউনুসের কন্যা মনিকা ইউনুস এখন কোথায় বলতে পারেন? ইউনুস কন্যা মনিকা ইউনুস কোথায়? ইউনুস এই মুহূর্তে বাংলাদেশে আছেন। তিনি গতকালকে একটা মিটিং করেছেন সবগুলো রাজনৈতিক। ইউনুসের কন্যা মনিকা ইউনুস, তিনি কোথায়? আরে মনিকা ইউনুসকে আমার চেনার দরকার নেই তো, সে কোনো ফ্যাক্টর না, শি ইজ নট ফ্যাক্টর। আমার কথা হচ্ছে ইউনুস বাংলাদেশের প্রধান উপদেষ্টা। বাংলাদেশের কাছে এখন ফ্যাক্টর কি? পাকিস্তান সামরিক প্রশিক্ষণ দেবে, অস্ত্র দেবে পাকিস্তান? আপনি সঞ্চালক নিরপেক্ষ দৃষ্টিতে কথা বলুন। আপনি অন্য সঞ্চালকের মতো আচরণ করবেন না, দয়া করে। আমি কিন্তু না, আমি বলছি বাংলাদেশের ফ্যাক্টর কি এখন পাকিস্তান? ব্যক্তিগত বলিনি।
আপনার বর্তমান ইউনূস হচ্ছে একটা অসাংবিধানিক সরকার, কিন্তু বাংলাদেশের মানুষের মতামত ছিল এই সরকারের প্রতি। কিন্তু এখন যে ঘটনাগুলো ঘটছে সেগুলো আমাদের মানতে কষ্ট হচ্ছে। আমরা এখন ভুল মানে বুঝতে পেরেছে। খুব ভালো উপলব্ধি, খুব ভালো উপলব্ধি, আমি খুব ভালো উপলব্ধি। সমীর বাবু, ধন্যবাদ, ভুল বুঝতে সমীর বাবু, পারার জন্য ধন্যবাদ। অবসরপ্রাপ্ত বিএসএফ কথা। সমীর বাবু, অসাংবিধানিক একটা সরকার চলছে, মানতে কষ্ট হচ্ছে, সাইফুল সাহেবেরও কষ্ট হচ্ছে, বলে ফেলেছেন, বলেছেন। বলে আবেগে বলে ফেলেছেন। এখন ট্রাম্পের কথা বলছেন, আমাদের কাছে কোনো ফ্যাক্ট নেই। সাইফুল সাহেব, আশার বুক বাঁধুন, এই ট্রাম্পের উপর ভরসা রাখুন। এই ট্রাম্প আমরা শুনুন, ট্রাম্প আমরা বাঙালি। না না, ইউনূস আগে একবার শুভেচ্ছা পাঠিয়েছেন, আবার শপথ নেওয়ার পরে আরেকবার পাঠাবেন। যাই হোক, সমীর বাবু, 1000 বছরে আমেরিকার বয়স কত? আমাদের ইতিহাস আছে। আমরা সমীর বাবু বলুন আপনার। সাইফুল সাহেব, ট্রাম্পে আমরা ভরসা রাখি না, দয়া করে এগুলো বলবেন না আপনারা। সাইফুল সাহেব, ট্রাম্পে ভরসা রাখুন, একটু চুপ করবেন। সমীর বাবু, আপনার কথাই অনেক শোনা যাচ্ছে, বলুন। না, আমি অনেক তো যাবে। আচ্ছা, আমি খালি সাইফুল সাহেবকে জানতে চাই, তিনি একজন প্রাজ্ঞ ব্যক্তি, যে টাচ ইউর সোল, আর তারপরে বলুন যে আজকে যারা এই ক্ষমতায় রয়েছে এবং যেভাবে মৌলবাদী কিংবা এই ধরনের উস্কানিমূলক কথা বলা হচ্ছে, এটা কি আপনার দেশের জন্যে ভালো? মিস্টার ইউনূস, আপনাদের বর্তমান যিনি ইন্টারিম গভর্নমেন্টের হেড করছেন, আপনি কি মনে করেন যে বাংলাদেশের মতো এইরকম একটা রাষ্ট্রে তার কোনো যোগ্যতা আছে সেখানে কোনো রকমভাবে সুশাসন হোক কুশাসন হোক দেওয়ার? তৃতীয়ত, তিনি একটা আর্মি প্যারেডে যে স্যালুট নিয়ে মানে বলছেন যে তৈরি থাকো, যুদ্ধ হবে। আমি বললাম, এ বাবা কিরে, ওখানে তো একটা ছেলেদের আমরা উৎসাহ দেই যে তোমরা নিজেদের কাজটাকে ভালো করে করো, তৈরি থাকো, কিন্তু কোনো সময় বলা হয় না যে যুদ্ধ হবে, যুদ্ধের সময়ও আমরা তৈরি থাকবো, বিজয়ী হব। ঠিক আছে, সেটা আমার কোনো আপত্তি নেই, কিন্তু আপনি যে কথাগুলো বলছেন আমি সেই কথারই পুনরূপ করি। আজকে আপনার বাংলাদেশে যে কত আলট্রারা রয়েছে, কত র্যাডিক্যালসরা রয়েছে, সে থাকুন আপনার দেশে, আমার আপত্তি নেই, কিন্তু আপনারা যে 700 কয়েদিকে ছেড়ে দিলেন, তারপরে 70 জন মানে একেবারে মানে হিস্ট্রি শিটার তাদের ছাড়লেন। এই যে আমাদের যে যাকে চিটাগং থেকে ছাড়ছেন লুৎফু বাবর, তার ইতিহাস আপনারা সবাই জানেন। শুনুন, যখন ফ্র্যাঙ্কেনস্টাইনকে বড় করা হয়, তাকে ফ্র্যাঙ্কেনস্টাইন কিন্তু তার যে তৈরি করেছে তার উপরেই প্রথম আদি হয়। সুতরাং আপনারা এই জিনিসগুলো করবেন না যাতে আপনাদের ক্ষতি হয় এবং তার ইনফ্লুয়েন্স আমাদের সীমান্তে এসে না পড়ে। যেন আমরা আমাদের কাঁটাতার নিয়ে আমরা করবো কাঁটাতার, সেখানে যেই বাধা দেওয়া করুক, আমার কাঁটাতার থাকবে 150 গজের পেছনে, দরকার পড়লে মেপে নেবে, এরপরে কোনো কথা হবে না। আমরা কিন্তু একটা লক্ষ্মণ রেখা রেখে দিয়েছি, সেইটা যেন ব্যতিক্রম আমাদের করতে না হয়। আপনার কথা আমি বুঝতে পেরেছি। শুনুন, আপনি যেটা প্রথম বলেছেন যে ডক্টর ইউনূসের সেই যোগ্যতা আছে কিনা, আমি এই বিষয়ে কথা বলবো না, তার যোগ্যতা আছে কিনা সেটা সময় বলে দিবে। আপনি দ্বিতীয় যেটা বলেছেন যে 700 কয়েদিকে ছেড়ে দেওয়া হয়েছে, শেখ হাসিনার আমলে প্রচুর অনেক নির্দোষ ব্যক্তিকে আপনার বছরের পর বছর আপনার ডিজিএফআই, আর্মি এবং বিভিন্ন গুহায় তাদেরকে বন্দী করে রাখা হচ্ছে, সেখান থেকে অনেকে বেরিয়েছে। এখন আইনের ফাঁকে হয়তো বা লুৎফুজ্জামান বাবর বলেন বা অনেক সন্ত্রাসী বা অনেক জঙ্গি বলেন, হয়তো আইনের ফাঁকে বেরিয়ে গেছে, যেহেতু একটি সরকারের পতন হয়েছে এবং তাদের অনুসারীরা 50,000 লোক ভারতের সশস্ত্র অবস্থায় বিনা বাধায় বিনা বিষয় ঢুকেছে। তখন আপনারা কি করেছেন? তখন আপনার কাঁটাতারের বেড়া কোথায় ছিল? শেখ হাসিনা একটি দোসর সরকার, শেখ হাসিনার কোনো যোগ্যতা নেই রাষ্ট্র পরিচালনা করার, তার মতো একটি হিংস্র, তার মতো একটি বুদ্ধিহীন, একটি অক্ষম মহিলা। আমরা একই সঙ্গে একই কমিটিতে ছিলাম, তার হাজবেন্ড চাকরি করতেন আলোচক শক্তি পরমাণুতে। তার হাজবেন্ড বলতো এই মহিলার মাথায় কোনো বুদ্ধি নেই, কোনো তার চালিকা শক্তি নেই, তাকে কিভাবে বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী করবো? এখন প্রশ্ন হচ্ছে, আপনি যদি যোগ্যতার প্রশ্ন তোলেন, তাহলে ইউনূস, বাস্তবতা হচ্ছে ইউনূস এখন বাংলাদেশের প্রধান উপদেষ্টা, যেভাবেই হোক সে বাংলাদেশের দায়িত্ব নিয়েছে। এখন আমরা ওই কথাটাই একটু গুরুত্ব দিন, যেভাবেই হোক বাংলাদেশের দায়িত্ব নিয়েছেন, ঠিক আছে, কিন্তু যেভাবেই হোক
কিন্তু আপনি বলছেন যে শেখ হাসিনা আমি তো বলছি 26 বছর আইনগত কোনো ভিত্তি নেই নির্বাচনের নামে প্রহসন হয়েছে, আর এখানে বলছেন ইউনূস যেভাবেই হোক সরকারের কোনো এই যেভাবেই হোকটা নিয়েই তো বড় সাংবিধানিক সরকার না, কিন্তু এই সরকার বৈধ বৈধ এই সরকার আইনগত ভিত্তি নেই সমীর বাবু এবং সাংবিধানিক না, কিন্তু এই সরকারটা বৈধ। এই দেশের মানুষের চাহিদার পরিপ্রেক্ষিতে এই সরকারটা এসেছে, কিন্তু তাদের কর্মকাণ্ড আমাদের আমি একটা জিনিস বলতে চাই, কর্মকাণ্ড তাদের যে রাজনৈতিক অ্যাক্টিভিটিস যদি শেখ হাসিনা তিনি এত অপরাধ করে থাকেন তাহলে তাকে সেরিমোনিয়াল সেন্ড অফ কেন দেওয়া হলো? একটি চিফ অফ আর্মি স্টাফ জেনারেল জবান এবং তার সঙ্গে একজন ব্রিগেডিয়ার জেনারেল, তারা এসে তাকে জাহাজে তুললেন, হেলিকপ্টার আর যাই হোক না কেন। যদি তিনি এত বড় অপরাধী হন তাহলে কি করে আপনারা ছাড়লেন? তাহলে তো ওখানেই শুরু হতো, চলে যাও। শেখ হাসিনা একটা অপরাধী, সে একটা হত্যাকারী। বেশ বেশ, আমি এই ধরনের থেকে প্রশ্ন তুলছেন আর কেন আপনারা যে সেনাবাহিনীর মাধ্যমে ভারতবর্ষে পাঠিয়েছেন, আপনারা কেন পাঠালেন সেটা আগে বলুন। দ্বিতীয়ত হচ্ছে দেখুন, আজকে বাংলাদেশের মুদ্রাস্ফীতি 12.5%, রেকর্ড হারে বাড়ছে ব্যবসা গ্রাহকের আবেদন। আপনি বলবেন না, একটু শুনুন, সরকারের পরিস্থিতি শুনুন। আর্থিক সংকট সহ নানা কারণে বন্ধ হয়ে যাচ্ছে শত শত ব্যবসা প্রতিষ্ঠান। গত 2 মাসে আগস্ট এবং সেপ্টেম্বরে সিটি গ্রুপ, বিএসআরএম, ইউএস বাংলা সহ দেশি বিদেশি বিভিন্ন গ্রুপের 1.5 শতাধিক কোম্পানি তাদের ব্যবসা গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বন্ধ হচ্ছে বিদেশি কোম্পানিও। এতে কয়েক লাখ মানুষের কর্মসংস্থানের ঝুঁকি। সমস্যা কি তাতে? সেটা আমাদের আভ্যন্তরীণ সমস্যা। আপনার সমস্যা কি? আপনার সমস্যা কি? সমস্যাটা কি বলছি আপনাকে? আরে আমারটা শুনবেন তো, আপনি শুনবেন তো। বাংলাদেশ থেকে পাঠিয়ে দিলেন হাসিনাকে আর বলছেন আপনারা কেন জায়গা দিয়েছেন? আরে শুনবেন তো। এবং বাংলাদেশের এই ইউনিশ সরকার 7,000 কোটি টাকা এই 166 দিনে তিনি ঋণ নিয়ে ফেলেছেন। তো উনি চালাবেন কি করে? উনি এই যে কাঁটাতারের বেড়া বা অন্যান্য জায়গায় যেভাবে আপনারা বারবার বলছেন, এই কারণেই বলছেন আপনারা চালাতে পারছেন না, আপনারা এই ধরনের সন্ত্রাসবাদীদের ছেড়ে দিয়েছেন এবং ভারতবর্ষে ঢুকিয়ে সেখানে আপনাদের জনসংখ্যা, আপনাদের জঙ্গিরাজ, আপনাদের এই ধরনের যে এক এক জঙ্গি, যেরকম আমাদের ওই বাবর থেকে আরম্ভ করে জসিমউদ্দিন থেকে আরম্ভ করে এই টিমকে ঢুকিয়ে এখানকার স্লিপার সেলকে আপনারা আরও বেশি করে জাগ্রত করে এই ভারতবর্ষকে আজকে বিভিন্ন জঙ্গিদের মুখে ঠেলে দিচ্ছেন। শুনুন, এই যে গুলামি না আজাদি বলছেন, এই আজাদি আপনারা দেখেছেন এই 71 সালে মুক্তিযোদ্ধাদের এই তাদের যুদ্ধ এবং তার বলিদানের মাধ্যমে। আজকে যে ছেলেটি বলছে না গুলামি না আজাদি, এই আজাদি কথাটা আসতো না যদি ভারতবর্ষ সেদিন আপনাদের পাশে না থাকতো। আপনাদের এই গুলামি করতে হতো পাকিস্তানের, এটা মনে রাখবেন, এটা ভুলে যাবেন না আপনারা। আমরা কিছুই বলিনি। বাংলাদেশে একটি বলছেন আপনাদের ছাত্রনেতা কি বলছে দেখুন। শরীফুল সাহেব কিছুই বলেননি যখন পাকিস্তানের থেকে সামরিক প্রশিক্ষণ আপনি বারবার বলছেন আমাদের তা আপনাদের কি, আমাদের তা আপনাদের কি। এরপরে পেঁয়াজ না গেলেও তখন বলবেন আমাদের পেঁয়াজ আসেনি আপনাদের কি। বলছি যে পাকিস্তান 71-এর মুক্তিযুদ্ধের আগে যে অত্যাচার, যে আক্রমণ ছানিয়েছিল সেটাও বলেননি, এটা মনে আছে? আমরা ফ্রিতে পাচ্ছি না, টাকা দিয়ে নিচ্ছি। আমরা টাকা দিয়ে নিচ্ছি এবং আমাদের বন্ধু রাষ্ট্র, প্রতিবেশী রাষ্ট্র টাকা দিয়ে অস্ত্র কিনবেন, ঋণ হবে, সব ঠিক আছে। আর যে অভিযোগ শেখ হাসিনার বিরুদ্ধে, আমি আসবো, আমি দেবাশিস চন্দ্রীর কাছে এই উত্তর নিয়ে আসবো। দেবাশিস বাবু, এই তথ্য আমাদের চিফ রিপোর্টার জানিয়েছিলেন যে শেখ হাসিনার বিরুদ্ধে দেশের টাকা বিদেশের মাটিতে পাচারের যে অভিযোগ আনা হয়েছে বাংলাদেশের মাটিতে, সেখানে একই অভিযোগ ইউনূসের বিরুদ্ধেও আনা হয়েছে ইতিমধ্যেই সামনে এসেছে তথ্য। সেখানে দাঁড়িয়ে আজ ঋণে জড়িত আমাদের আপনাদের কি বলা এই সরকার, অন্তর্বর্তী সরকারের প্রধান শরীফুল সাহেব তার একটা 172-এর সংবিধান থেকে বাদ দিতে চাইছে তিনটি বিষয়, একটা বলে দিই। আমি তিনটি বিষয়ে যাব আপনার কাছে। দেবাশিস বাবু, দেখুন, বাংলাদেশে টাকা ড্রেনেজ হয়, সেটা হচ্ছে হাওলার মাধ্যমে। আমার এই বিষয়টা বইও আসছে পেলগ্রাম ম্যাকমিলান থেকে এই 2 মাসের মধ্যে পরে,
যে বাংলাদেশে এবং একাধিক আর্টিকেলসও আছে আমাদের বাংলাদেশে সাউথ এশিয়ার এন্টায়ার পলিটিক্যাল কালচারে যে পলিটিক্যাল লিডার্সরা কিভাবে টাকা হাওলার মাধ্যমে বাইরের দেশে পাচার করে। বাংলাদেশ অন্যতম দেশ, পাকিস্তানেও আছে, ভারতেও কিছু কিছু আছে, কিন্তু বাংলাদেশ খুব মারাত্মক ভাবে হয়েছে। এমন কি তারেক জিয়া যার কথা বলছেন তার বিরুদ্ধে কিন্তু অভিযোগ ছিল, তিনিও ধোয়া তুলসী পাতা ছিলেন না। তো বিএনপির সময় 2001 থেকে 2006 ওই সময় প্রচুর নেতার বিরুদ্ধে অভিযোগ ছিল, এই আর্থিক দুর্নীতির অভিযোগ ছিল, এবং এটা বাংলাদেশের পলিটিক্যাল কালচারের মধ্যে আছে। পাকিস্তানের মধ্যে তো আছেই, যদি তথ্য দেখেন এই পাকিস্তানের বাংলাদেশে বিপুল পরিমাণ আছে রাজনৈতিক নেতাদের ডিরেক্ট টাকা চোরাচালানের বা বাইরের পাচার করার, অর্থাৎ এটা মানি ড্রেনেজ হচ্ছে, এবং এতে করে যে ড্রেনেজ হচ্ছে তার জন্য বিদেশি মানে ঋণ বেশি নিচ্ছে, এবং সেই ঋণ পরিশোধ করার জন্য আবার ঋণ নিচ্ছে, ডেপ ট্র্যাপ হবে মারাত্মক ভাবে। এবং বাংলাদেশের এই যে পলিটিক্যাল যে টার্মোয়েল এন্টার 90 দশকে অনেক হয়েছে, তারপরে হয়েছে বন্ধ থেকে শুরু করে যেটাকে বাংলাদেশ হরতাল বলে, কারফিউ বলে। এখানে বাংলাদেশের যে মেইন প্রোডাক্ট গার্মেন্টস, সেখানে মানে গার্মেন্টস ফ্যাক্টরিগুলো এফেক্টেড হয়েছে। ইভেন বাংলাদেশের রেমিটেন্স, অর্থাৎ এই যখন বন্ধই হয়, যে প্রচুর পরিমাণে বাংলাদেশ শ্রমিকরা মিডিল ইস্টে, গালফ কান্ট্রিজে, সাউথ ইস্ট এশিয়ায় কাজ করে, ভালো ইনকাম বাংলাদেশে অবশ্যই অর্থনীতিতে। বেশ দেবাশিস বাবুকে নিয়ে একটু আগে শরীফুল সাহেব বললেন যে আপনি অনেকটা খোঁজ খবর রাখেন বাংলাদেশের, স্বাভাবিক আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাখবেনই। শরীফুল সাহেব ঠিক বলছেন তো? আর একেবারে হাল্লা বলের টেবিলে এসে এটা বোঝার চেষ্টা করবো, যেমন একজন রোগীর ক্ষেত্রে বলা হয় 24 ঘন্টা, 48 ঘন্টা, 72 ঘন্টা না গেলে কিছু বলা যাবে না। আর আমরা গত পরিস্থিতিতে গত কয়েক মাস ধরে বহু ঘন্টা, কয়েকশো, হাজার পেরিয়ে গিয়েছে ঘন্টা ধরে দেখছি। আর এবার আগামী 48 ঘন্টায় কি পরিস্থিতি হতে পারে, কারণ শপথ দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প, আর তাতেই কি ইউনুসের এবার ফ্রান্স আমেরিকা তো হলো না, সুইস জাম্প। ইউনুসের শপথের পর তিনি কি, ডোনাল্ড ট্রাম্পের শপথের পর তিনি কি ইউনুস নতুনভাবে অন্য কোনো দেশে পালাবেন, তার শপথ নিচ্ছেন? আমি বোঝার চেষ্টা করবো, এক এক করে সবার কাছেই যাব। দেবাশিস নন্দী, দেবাশিসা, তার কারণ নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক হোক, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ডোনাল্ড ট্রাম্পের অবস্থান হোক, এবং আন্তর্জাতিকভাবে গোটা পরিস্থিতির ওপর বাংলাদেশ যেভাবে যা ভূমিকা নিয়েছে, সেখানে দাঁড়িয়ে কি কি হতে চলেছে বলে সম্ভাব্য আপনার মনে হয়? দেখুন, এই যখন জনগণের দাবি অনুযায়ী সরকার শাসন ব্যবস্থা পরিচালনা করতে না পারে, যে প্রতিশ্রুতি ফুলফিল করতে না পারে, এবং জনরোষ সেটা বৃদ্ধি পায়। এবং বিগত যদি আপনি একটু হিস্ট্রি দেখেন বাংলাদেশের, তখন দেখবেন যে প্রধানমন্ত্রী ছাড়াও বিভিন্ন বড় মাপের নেতারা এই পতনের আগ মুহূর্তে টের পেয়ে যান, এবং সেই সময় তারা কিন্তু তাদের অলরেডি ভিসা করা থাকে, মাল্টিপল ভিসা করা থাকে এন্ট্রি বিভিন্ন দেশে, যেখানে অ্যাসাইলাম পাওয়া যায়। এটা কিন্তু বাংলাদেশে আছে, পাকিস্তানে তো আছেই, মানে নেয়াজ শরীফ থেকে শুরু করে আপনার আরো যদি দেখেন ওই পাকিস্তানের নেতা মন্ত্রীরা তারাও করেন। এটা সাউথ এশিয়াতে এই কালচারটা রয়েছে। এখন ইউনিসের প্রতি কিন্তু মানুষের প্রত্যাশা ছিল, কারণ তিনি একজন নোবেল লরিয়েট, তার কাছে প্রত্যাশা ছিল বাংলাদেশের অর্থনীতি সমৃদ্ধ হবে। তিনি যদিও পলিটিশিয়ান না, অ্যাটলিস্ট স্ট্যাটাস কো মেনটেন করবেন, এটা প্রত্যাশা ছিল বাংলাদেশ একটি সন্ত্রাসবাদীদের দ্বারা পরিচালিত হবে না। কিন্তু যেভাবে সন্ত্রাসবাদের বিকাশ ঘটছে, এবং তিনি যে প্রতিশ্রুতি, তাকে শুভবুদ্ধি সম্পন্ন মানুষ বলে আন্তর্জাতিক দুনিয়া জানতো, কিন্তু যেভাবে তিনি আপোষ করে চলছেন, নিজের পিঠ বাঁচিয়ে চলছেন, এবং এই লিঙ্গারিং করছেন ইলেকশন প্রক্রিয়া, সেখানে কিন্তু অসন্তোষ তিনি বুঝতে পেরেছেন। শুধু অভ্যন্তরীণ ক্ষেত্রে নয়, আন্তর্জাতিক ক্ষেত্র থেকে চাপ এসছে। শুধু উনি তো বুদ্ধিমান মানুষ, সারা বিশ্বে ওনার নেটওয়ার্ক রয়েছে। সুতরাং এটা বুঝে উনি, আমি ভবিষ্যতেই বলবে, অদূর ভবিষ্যতে তিনি সত্যি করে পালিয়ে যাবেন কি যাবেন না, এই মুহূর্তে আমরা সঠিক করে বলতে পারছি না, কিন্তু যদি যান তাহলে সহজে ফিরবেন না উনি। আর একই সঙ্গে ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার পর কি অবস্থান হতে পারে তার? ডোনাল্ড ট্রাম্প আসার পর অবশ্যই তিনি তো হুমকি দিয়েছিলেন। ডোনাল্ড ট্রাম্প ইলেকশনের আগেও দিয়েছিলেন, নির্বাচিত হওয়ার আগে দিয়েছিলেন, নির্বাচিত হওয়ার পরেও দিয়েছিলেন। বাংলাদেশের যে ঘটনা চলছে হ্যাপি নন দুটো কারণে। একটা হচ্ছে হিউম্যান রাইটস ভায়োলেটেড হচ্ছে, শুধুমাত্র সংখ্যালঘুদের উপর আক্রমণ নয়, যারা বিরোধী সবকিছু শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তাদের উপর আক্রমণ হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে যে বাংলাদেশে যেইভাবে সন্ত্রাসবাদ বৃদ্ধি পেয়েছে, কারণ ট্রাম্পের যে দল রিপাবলিকান পার্টির প্রধান হচ্ছে যে সন্ত্রাসবাদ সব জিরো টলারেন্স পলিসি। জিরো টলারেন্স যেই দেশে হোক বিশ্বের যেই প্রান্তে 9/11 ইনসিডেন্টের পরে সেই দেশের বিরুদ্ধে আমি এই জিরো টলারেন্স শব্দটা নিয়েই যাব সরাসরি সমীর বাবুর কাছে। সমীর বাবু, আজকেও বিএসএফ এর দুজন জওয়ান এই সুখদেবপুরে তারা আক্রান্ত হয়েছেন। ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়া, আমেরিকার প্রেসিডেন্ট যাই হোক না কেন, ভারতের অবস্থানের জায়গা থেকে বর্ডার সিকিউরিটি ফোর্সের এই জিরো টলারেন্সের জায়গায় যাওয়া, ধৈর্য, সহনশীলতা, এই পরিস্থিতির কি কি পরিবর্তন হতে পারে বলে আপনার অনুমান? আমাকে বলছে, দেখুন, ডোনাল্ড ট্রাম্প এই সেকেন্ড টার্ম, যেটা খুব রেয়ার আর কি আমেরিকান হিস্ট্রিতে, যে তিনি আবার এসছেন প্রেসিডেন্ট হিসাবে।
আমার মনে হয় আমাদের স্বনির্ভর হওয়া অনেকটা বেশি দরকার রাদার দ্যান লুকিং আপ টু প্রেসিডেন্ট ট্রাম্প। তবে হ্যাঁ, একটা জিনিস আমি মনে রাখতে হবে যে এখনই কোনো মন্তব্য করা বোধহয় উচিত হবে না। কারণ হচ্ছে যে কোনো প্রেসিডেন্ট, তাকে কিছুদিন সময় লাগে তাকে অ্যাডজাস্ট করতে এবং পারিপার্শ্বিক জিনিস জানার জন্যে। আজকে আমার মনে হয় যে সেই সময়টা এখনও আসেনি। তবে উইথ দি রিলেশনশিপ বিটুইন আওয়ার প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী and US President Mr. Donald Rona, সেই জায়গাটায় হয়তো কোনো পরিবর্তন আসতে পারে, কিংবা এ মাইল্ড থ্রেট বাংলাদেশকে যে প্লিজ বিহেভ ইয়োরসেলফ অ্যান্ড এভরি, কারণ উনি বলেছিলেন মানে জেতার পরেই যে প্রত্যেকটি নাগরিকের বাঁচার অধিকার আছে এবং সেখানে যেভাবে সংখ্যালঘুদের উপর অত্যাচার করা হচ্ছে সেটা আমি ব্যক্তিগতভাবে মানতে পারছি না। সুতরাং আছে, তবুও আমাদের লেট আস ওয়েট ফর সাম মোর টাইম ওয়েন দ্য থিংস উইল বি মোর ক্লিয়ার। একেবারে আমি শরীফুল সাহেবের কাছে যাব, তারপর সুকর্ণদি এবং ফাল্গুনীদির কথা শুনবো। শরীফুল সাহেব, ডোনাল্ড ট্রাম্প নিয়ে আপনাদের দেশের অভ্যন্তরীণ ব্যাপার কি অবস্থান নেবেন, আপনারা কি ভাববেন? কিন্তু আমি বলবো এটাই যে 26 বছরের একটা সরকার, নির্বাচন ছিল না, প্রহসন ছিল, হাসিনা দেশ ছেড়েছেন, কিন্তু 26 সপ্তাহে ইউনূসের এই শাসনকালে এবার কি মনে হচ্ছে যে না, যা ভেবেছিলাম তা হলো না? না, আপনি যেটা বলছেন, দেখুন মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে তারা সকল দল এবং সরকারগুলো অভিন্ন নীতিমালা লক্ষ্য করে থাকে। আপনি জানেন কিনা জানি না, এবং আপনি দেবাশিস যা আছে এবং দাদা আছে তারা বলবে বিষয়টা। এই যে গত 2 টার্ম ওবামার সরকার ছিল এবং ওই যে আপনার হিলারি ক্লিনটন দায়িত্ব ছিল, আপনি হয়তো জানেন অনেকেই যে ইউনূসের খুব ঘনিষ্ঠ বন্ধু, তারা একসঙ্গে পড়াশোনা করেছে হিলারি ক্লিনটনের সঙ্গে, কোনো কাজে আসেনি। ইউনূসকে আপনার শেখ হাসিনা মামলায় এবং আসামে টান করে এবং বাক্সের মধ্যে বন্দী করে রাখছিল, কোনো কাজে আসেনি। মার্কিন নীতিগুলো আন্তর্জাতিক ক্ষেত্রে অভিন্ন হয়ে থাকে। এখন প্রশ্ন হচ্ছে যে নরেন্দ্র মোদীর সঙ্গে একটি স্পেশাল সম্পর্ক ডোনাল্ড ট্রাম্পের থাকতে পারে, কিন্তু আমরা ট্রাম্পের প্রতি ভরসা রাখি না। ট্রাম্প আমাদের ইউনূসের প্রতি ভরসা রাখছেন? না, আমি সেটা বলবো না। আপনি বেশ সেটাও বলতে পারলেন না। আমি আসবো, আমি আজ সময় 11টা ফাল্গুনীদি, ট্রাম্প মোদীর যুগলবন্দি বাংলাদেশের সনাতনী আক্রান্ত হিন্দুদের এই বন্দি দশা কাটাতে পারবে? আমরা ভয়ে শেখ হাসিনার কাছে ক্ষমতা যেভাবে বাংলাদেশ থেকে এমন কিছু করবে না, আপনি নিশ্চিত থাকুন। ডোনাল্ড ট্রাম্প কোনো জমি তারা ভোগ দখল করছে। এবং দেখুন, ভাবুন এই ইউনিশ সরকারের তার চিন্তা ভাবনা কি। 1972-এ যে দেশটাকে স্বাধীন করলো, 1971-এ এই ভারতবর্ষ স্বাধীন করালো, সেখানে সংবিধানের 4টি মূলনীতি 3টি বাতিল করার সুপারিশ করছে কে? 19 সরকার। একেবারে এবার না, আজকে সেই এই অতীতের ইতিহাস বা বর্তমান পরিস্থিতি সময় একদম শেষ। 7% হিন্দু বা সংখ্যালঘুরা রয়েছে, সেটাও আপনারা বাদ দেবেন? একেবারে বাদ দিতে দিতে কোথায় আর কি বাদ করবে আমরা নজর রাখবো। সুকর্ণাদি পরিস্থিতি পরিবর্তন কি হবে? এক কথায় সময় শেষ। চাইছেটা কি? সুকর্ণাদি সন্ত্রাস করা, বাংলাদেশে শরীফুল ভাই, আপনাদের বাংলাদেশে ট্রাম্প কি করবেন, আপনাদের মৌলবাদী সরকার তারা কি করবেন, দিস ইজ নট আওয়ার লুকআউট। কিন্তু আমরা যখন দেখব আপনাদের ওখান থেকে বর্ডার পার হয়ে অনুপ্রবেশকারীরা আমাদের ভারতবর্ষে ঢুকছে, ভারতবর্ষের গ্রামকে আক্রমণ করছে, দাঁড়ান আমাদের এখানকার একই সঙ্গে সমীর বাবু, শরীফুল সাহেব আপনাকে অনেক ধন্যবাদ, বাংলাদেশ থেকে সরাসরি ছিলেন। একই সঙ্গে দেবাশিস নন্দীকে ধন্যবাদ। এবং আমরা নজর রাখবো এই যুদ্ধের প্ররোচনা দিচ্ছেন ইউনূস না গোটা পরিস্থিতি শুধুই একেবারে আর কিছু কয়েকদিনের মধ্যে হয়ে যাবে ফানুস, নজর থাকবে আমাদের। তবে বাংলাদেশের মানুষ থাকুক শান্তিতে, এই প্রত্যাশা কামনা থাকবে। আল্লাহ বলে এখানে শেষ করছি। সব খবরের জন্য আপনারা নজর থাকুক ক্যালকাটা।